আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তোমাদের সবাইকে আবারও একটি নতুন লেকচারে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নীরব মাহমুদ, ইংলিশ লেকচারার। তোমাদেরকে আজকে আমরা একটা চমৎকার টপিক তোমাদেরকে শেখানোর চেষ্টা করব এবং খুব ইজিলি তোমাদেরকে পড়াবো এবং এই ইজিয়েস্ট লেকচারের ভেতরে আমরা কিছু বেসিক আলোচনা করব যেগুলো জানা অত্যন্ত জরুরি বলে আমার কাছে মনে হয়। এবং সেই টপিকটি হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের একটি অন্যতম একটি পার্ট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় তা নিয়ে আমরা আজকে পুরো ক্লাসে আলোচনা করব খুবই সংক্ষেপে। তবে হ্যাঁ, আমি সহজ কথা বলবার পাশাপাশিও আমি কিছু বেসিক কথা বলবো, যে বেসিক জিনিসগুলো না জানলে পরবর্তী ধাপে গিয়ে আসলে আমরা যে কোনো জায়গাতে আটকে যেতে পারি। তো চলো শুরু করি আর কোনো কথা না বাড়িয়ে। তো আজকের আমাদের লেকচারটি হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ পুরো ক্লাস ধরে দেখব যে কিভাবে আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব এবং উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব তবে সেটা মিনিংটাকে চেঞ্জ না করে, অর্থাৎ মিনিংটা যাতে চেঞ্জ না হয় কিন্তু বাক্যটাকে আমরা নেগেটিভ করছি। ওকে, তো আমি ক্লাসের শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ক্লাসটি করছো অবশ্যই প্লিজ তোমাদের সামনে একটু খাতা কলম রাখলে বেশি ভালো হয়, অর্থাৎ আমার কথাগুলো সুন্দর করে নোট করে রাখো, যাতে করে এই ক্লাসটির পরে তোমরা ভালো করে এই স্লাইড দেখলে একটু বুঝতে পারো। এক আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকের এই স্লাইড থেকে আমরা একটি লেকচার শিট করেছি। এই স্লাইডের উপরে চমৎকার লেকচার শিট করা হয়েছে। তোমরা যারা লেকচার শিট চাও তারা একটু একটু কমেন্টে জানাবে আমাদেরকে, আমরা তোমাদেরকে লেকচার শিট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে অনেক রুল আছে, অনেকগুলো রুলস আছে। তবে হ্যাঁ, আমরা ধাপে ধাপে রুলসগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা কিছু বেসিক কথাও জানবার চেষ্টা করব। চলো, নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি একটা কথা, যে আমরা রুল 1-এ আমরা শিখব, যদি কোনো বাক্য, অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখি আমরা অনলি দেয়া রয়েছে অথবা অ্যালোন দেয়া রয়েছে। আমি আবারও বলছি, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন দেয়া থাকে, তবে সেই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আমাকে দেখতে হবে এই যে অনলি দেয়া রয়েছে বা অ্যালোন দেয়া রয়েছে, এটা কি কোনো ব্যক্তি বা পার্সনকে বোঝাচ্ছে? এটা কি কোনো থিং অথবা বস্তুকে বোঝাচ্ছে? এটা কি কোনো নাম্বার অথবা হচ্ছে সংখ্যা বা পরিমাণকে বোঝাচ্ছে? নাকি কোনো প্লেস অর্থাৎ স্থানকে বোঝাচ্ছে? এর কারণ হলো, যেটা বোঝাবে তার উপরে নির্ভর করে আমাকে কিছু বিষয় যুক্ত করতে হবে। অর্থাৎ অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, আমরা বাক্যটাকে নেগেটিভ করব হচ্ছে নান বাট দিয়ে। অর্থাৎ অনলির পরে যদি কোনো ব্যক্তি উল্লেখ থাকে অথবা অনলি দ্বারা যদি কোনো পার্সনকে মেনশন করা থাকে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করব নান বাট দিয়ে। আচ্ছা, যদি অনলি দ্বারা কোনো বস্তুকে মেনশন করা থাকে অথবা অনলি দ্বারা বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ করব হলো নাথিং বাট দিয়ে। কেমন? আচ্ছা, যদি অনলি দ্বারা কোনো সংখ্যা অথবা পরিমাণ বোঝায়, সেক্ষেত্রে তাকে আমরা নেগেটিভ করব হলো নট মোর অথবা নট লেস দেন। আমি আবারও বলছি, নট মোর দেন অথবা নট লেস দেন। আচ্ছা, তবে একটা কথা খুব খেয়াল রেখো, এখানে কিন্তু দেন নয় বরং দেন, THAN, ওটা কিন্তু THEN। সো ব্যবহার করব THAN। আমি আজকের ক্লাসের ভেতরে আমি দেখাবো যে দেন এবং দেনের মধ্যে কি পার্থক্য রয়েছে, একটু পরে আমি বেসিক ক্লাসে সেটা আলোচনা করে দিব। চলো, আর যদি অনলি দ্বারা কোনো স্থানকে বোঝায়, প্লেসকে বোঝায়, সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা নেগেটিভ করব নো ওয়্যার বাট দ্বারা। তাহলে কি বুঝলাম? আমরা যখন কোনো বাক্য দেখতে পাবো অ্যাফার্মেটিভে, আমি দেখব যে অনলির পরে ব্যক্তি উল্লেখ রয়েছে নাকি বস্তু নাকি সংখ্যা নাকি হচ্ছে অন্য কোনো স্থান। অর্থাৎ যদি হচ্ছে ব্যক্তি উল্লেখ থাকে আমরা নান বাট ব্যবহার করব, বস্তু উল্লেখ থাকলে হচ্ছে নাথিং বাট ব্যবহার করব, যদি কোনো সংখ্যা বা পরিমাণ উল্লেখ থাকে সেক্ষেত্রে হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব, আর যদি কোনো স্থান উল্লেখ থাকে আমরা নো হোয়ার বাট ব্যবহার করব। চলো আমরা একটু প্র্যাকটিস করে দেখি। আমরা কিছু প্র্যাকটিস দিয়েছি, এক্সাম্পল কিছু দিয়েছি। ফার্স্ট যে বাক্যটা ছিল, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, আচ্ছা, যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে বলে, দেখো আগে দেখবো অনলির পরে কি আছে উল্লেখ, আল্লাহ উল্লেখ আছে। তার মানে আমরা এখানে বস্তু দেখতে পাচ্ছি না, সংখ্যা দেখতে পাচ্ছি না, স্থান দেখতে পাচ্ছি না। অফকোর্স আমাকে নান বাট দিয়ে বাক্যটা স্টার্ট করতে হবে। তাহলে কি করব? অনলির পরিবর্তে আমরা নান বাট ব্যবহার করব, আর তারপরে যেটুকু আছে জাস্ট এইটুকু আমরা বসিয়ে দিলে চলছে, অর্থাৎ নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। অর্থাৎ আমরা নান বাটের পরে যেটুকু বাক্যর অংশ রয়েছে বাকি অংশটুকু আমরা ঠিক অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে দিব। আচ্ছা, যদি দেখো বাক্যের মধ্যে বলা রয়েছে যেমন অনলি কনসিডারেশন ক্যান ব্রিং পিচ নাইস। আচ্ছা, অনলির পরে আমরা দেখতে পাচ্ছি কনসিডারেশন এই ওয়ার্ডটা রয়েছে। সো কনসিডারেশন এটা কিন্তু কোনো ব্যক্তি নয়,
সংখ্যা নয়, স্থান নয়, এটা কোনো একটা বিষয়কে বোঝাচ্ছে, কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে। আচ্ছা, তার মানে আমরা এখানে নান বাট বলছি না, আমরা কি বলছি? নাথিং বাট। তার মানে আমরা বলবো অনলি এর পরিবর্তে জাস্ট নাথিং বাট ব্যবহার করছি, আর বাকি যেটুকু রয়েছে ওইটুকু আমরা জাস্ট বাক্যে বসিয়ে দিচ্ছি। নাথিং বাট কনসিডারেশন ক্যান ব্রিং পিচ। ওকে, আবার যেমন ধরো বলা রয়েছে হি ইজ অনলি 16। দেখো, অনলি এর পরে আমরা একটা সংখ্যা উল্লেখ করছি, অথবা কোনো পরিমাণ উল্লেখ থাকতে পারতো, কেমন? আচ্ছা, বাই দ্য ওয়ে, যখন সংখ্যা বা পরিমাণ উল্লেখ থাকবে সেখানে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান যে কোনো একটা ব্যবহার করলে চলবে কিন্তু। সো আমরা বলবো কি, হি ইজ এর জায়গায় হি ইজ, অনলি এর পরিবর্তে নট মোর দ্যান, আর 16 তো অবশ্যই ছিল, আমরা 16 বসিয়ে দিব। এখন তার মানে নোট 1-এ আমরা বলতে চাচ্ছি অনলি অথবা অ্যালোন যখন থাকবে তাকে আমরা নেগেটিভ করবার সময় দেখব এটা কি ব্যক্তিকে বোঝাচ্ছে, নাকি বস্তুকে, নাকি সংখ্যা পরিমাণ, নাকি স্থানকে। আমরা এগুলো ভেদে এগুলোকে পরিবর্তন করব। এখন যারা তোমরা নোট 1 তো নিশ্চয়ই বুঝে গেছো, তবে স্যার এইটুক কথা যেটুকু আমি এখানে ক্লাসে বললাম, এইটুক কথা তোমরা যে কোনো বই, যে কোনো লেকচার তোমরা সব জায়গাতেই পেয়ে যাবা। তবে কিছু স্পেশাল কথা আছে, যে কথাগুলো বেসিক কথা, যেগুলো জানলে তোমার জানার গভীরতা, জানার ডেপথ অফ নলেজ এগুলো বেশ বেড়ে যাবে। আর সেটা হচ্ছে, তোমার একটা কোয়েশ্চেন হতে পারে, স্যার এই যে আপনি বললেন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এই বাক্যটা নিয়ে একটু কথা বলি। আমরা বললাম নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ফাইন। এই বাক্যটার ভেতরে তোমরা দেখতে পাচ্ছ বাট ব্যবহার হয়েছে। আচ্ছা, ফাইন। এখন কথা হচ্ছে, তোমার একটা প্রশ্ন হতে পারে, স্যার এই যে বাট ব্যবহার হয়েছে, এই বাট মূলত কোন পার্টস অফ স্পিচ? এরকম কোয়েশ্চেন কিন্তু অনেক পরীক্ষা এসেছে যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এখানে বাটটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করব। এখন যারা তোমরা ভিডিও দেখছো বা যারা ক্লাস আমার দেখছো, তারা প্রায় সবাই মোটামুটি জানো বাট হলো একটি কনজাংশন। বলো বাট কি? বলো কনজাংশন। বাট মনে রাখবে, এই বাট কনজাংশন ছাড়াও আরো বেশ কিছু প্রেপোজিশনের কাজ কিন্তু বাট করতে পারে, আর সেগুলো হচ্ছে অর্থ ধরে করতে হবে। অর্থাৎ বাট এর অর্থ যখন আমরা বলবো কিন্তু, আবারও বলছি, বাটের অর্থ কিন্তু হতে পারে, আবার বাট এর অর্থ হতে পারে ছাড়া, অর্থাৎ ব্যতীত, অর্থাৎ এক্সেপ্ট। বুঝতে পেরেছি? আবার বাটের অর্থ হতে পারে একমাত্র। কি হতে পারে বলো স্যার? একমাত্র, মানে অনলি হতে পারে। আবার বাটের অর্থ হতে পারে তোমার যে না অথবা জানা। স্যার বুঝতে পারলাম না, যে না বা জানা মানে কি? যে না বা জানা অর্থ হলো যে নাকে আমরা পরিবর্তন করতে পারবো হু ডাজ নট দ্বারা। আবারও বলছি, হু ডাজ নট দ্বারা। আর জানাকে আমরা পরিবর্তন করতে পারবো হলো হুইচ ডাজ নট দ্বারা। আমি আবারও বলছি যে বাটকে মাঝে মাঝে, বাটের অর্থ মাঝে মাঝে যে না, যেমন এমন কেউ নেই যে তার মাকে ভালোবাসে না, তাহলে যে না, এই যে না অর্থেও কিন্তু বাট ব্যবহার হতে পারে। আবার এমন কোনো পাপ নেই যা একদিন প্রকাশিত হয় না, যা না, এই জানা অর্থেও কিন্তু বাট ব্যবহার হতে পারে। অর্থাৎ বাটের পরিবর্তে তুমি দেখবা হু ডাজ নট ব্যবহার করা যায়, আবার হুইচ ডাজ নট ব্যবহার করা যায়। এরকম অনেকগুলো অর্থে কিন্তু বাট বাক্যের মধ্যে ব্যবহার হতে পারে। এখন কথা হচ্ছে, এই প্রত্যেকটি অর্থের ক্ষেত্রে বাট কিন্তু কেবল একটি পার্টস অফ স্পিচ নয়, ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ। সেটা হলো বাট যখন কিন্তু অর্থ দিবে সেই বাক্যে বাট কাজ করবে হলো কনজাংশনের। মনে রাখবে, বাট যখন কিন্তু, যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ, এখানে কিন্তু অর্থ দিচ্ছে, তাই ওখানে বাট কি হচ্ছে বলো? কনজাংশন। বাট মনে রাখবে, যে বাক্যে বাটের অর্থ ছাড়া অথবা ব্যতীত, অর্থাৎ এক্সেপ্ট, কেমন, সে বাক্যে বাট কিন্তু আর কনজাংশন না, সে বাক্যে বাট ওয়ার্ডটি কাজ করবে হলো কার বলো? প্রেপোজিশনের। অর্থাৎ সেখানে বাট দেখলে তুমি কনজাংশন বলবে না, বলবে হলো সেটা কি বলো? প্রেপোজিশন। আচ্ছা, যেখানে দেখবে বাটের অর্থ হচ্ছে একমাত্র, অর্থাৎ অনলি, অনলি অর্থে বাট কিন্তু ব্যবহার হতে পারে, সেখানে বাট কাজ করবে কার বলো? অ্যাডভার্ব। ওকে, সেখানে বাট দেখলে তুমি কনজাংশন বলবে না, বলবে কি বলো? অ্যাডভার্ব। আচ্ছা, যেখানে দেখবে বাটকে তুমি হু ডাজ নট অথবা হুইচ ডাজ নট দ্বারা রিপ্লেস করতে পারছো, অর্থাৎ বাংলা অর্থ করলে যে না অথবা জানা হচ্ছে, সেখানে বাট কাজ করবে হলো রিলেটিভ প্রোনাউন। একটু মনোযোগ দিয়ে শোনো, রিলেটিভ প্রোনাউন, এটা কিন্তু একটা চমৎকার পার্টস অফ স্পিচ। রিলেটিভ প্রোনাউন, প্রোনাউনের মধ্যে একটা পার্টস অফ স্পিচ রিলেটিভ প্রোনাউন। তাহলে এতগুলো কাজ বাট করতে পারে। এখন দেখবো এই বাক্যের বাট অ্যাকচুয়ালি কি মিনিং দিচ্ছে, আর ওই মিনিং এর অনুসারে এই বাট কোন পার্টস অফ স্পিচের কাজ করছে। চলো আমরা বলি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এর বাক্যটার বাংলা আমরা করলে কি দাঁড়াচ্ছে?
আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারেন না। আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারেন না। তার মানে এখানে বাটের অর্থ কিন্তু হচ্ছে না, একমাত্র হচ্ছে না, যে না হচ্ছে না, হচ্ছে কি বলো, ছাড়া। অর্থাৎ নান বাট মানে অর্থাৎ এক্সেপ্ট, কথা কি বুঝতে পেরেছি? অর্থাৎ এক্সেপ্ট অর্থে বাট ব্যবহার হচ্ছে। তার মানে এই বাক্যের বাটটাকে আমরা কি বলতে পারি বলো স্যার? এই বাক্যের বাটকে আমরা বলতে পারি হলো প্রেপোজিশন। এখন যারা এইটুকু বুঝে গেলা তাদের জন্য আরো কয়েকটা চমৎকার কথা আমি বলছি। সেটা হলো, আমরা জানি এই যে বললাম তোমাদেরকে ছাড়া অথবা হচ্ছে ব্যতীত অর্থে আমরা বাটের ব্যবহার করছি। অর্থাৎ আমরা বলছি বাটের অর্থ হচ্ছে এক্সেপ্ট, অথবা হচ্ছে আমরা বাটের অর্থ বলছি উইদাউট, আবারও বলছি উইদাউট অর্থ ছাড়া, অর্থাৎ বাটের অর্থে ব্যবহার করছি। স্যার একটু মনোযোগ দিয়ে শোনো, এই কথাগুলো আমি কেন বলছি জানো? কারণ মূল ক্লাস তো তুমি সব জায়গাতেই করো, সকল বইতেই আছে, সব জায়গায় দেয়া রয়েছে। তুমি এমন কিছু করো যাতে তোমার বেসিক স্ট্রং হয়ে তুমি সামনে আগাতে পারো। অর্থাৎ আমি কথাটা বারবার কেন বলছি দেখো, শিক্ষা ব্যবস্থাটা চমৎকার পরিবর্তন আসছে কিন্তু। অর্থাৎ সরকার চাচ্ছেন কিংবা অন্যরা চাচ্ছেন যে কোনোভাবে এ প্লাসের সংখ্যা কমিয়ে, অর্থাৎ একটা মানে এমন কেউ এ প্লাস পাবে যে যাদের এ প্লাস পাওয়াটা আসলে সার্থক এবং যারা যোগ্য ইলিজেবল পার্সনরা আসলে এই প্লাসটা পেয়ে যাবে। সো তুমি যদি একান্তই কিছু সামান্য বেসিক না জেনে হলে যাও, দেখবা যে তুমি অনেক কিছু অনেক ক্ষেত্রে আটকে যাবা। সো আমাদের একটা অপরচুনিটি আছে, সো আমি কেন বেসিক কথা বলবো না? সো বেসিকটা এই জন্য শিখতে হয় যাতে আমরা ভালো ভালো পরীক্ষাগুলোতে অনেক ভালো করি। তো চলো যেটা বলছিলাম, তে বাট এখানে ছাড়া বা ব্যতীত, এক্সেপ্ট বা উইদাউট অর্থ দিচ্ছে। এখন মজার কথা হচ্ছে, এই যে এক্সেপ্ট অর্থে আমরা এইমাত্র দেখলাম বাট, এটাও তো একটা প্রেপোজিশন। এই তিনটা ছাড়া অর্থে আরো অনেক চমৎকার চমৎকার প্রেপোজিশন আছে যা তোমার সামনে পড়তে গেলে বা পরীক্ষায় কখনো চলে আসতে পারে। সেগুলো কি জানো? ছাড়া অর্থে আরো আছে BAR বার। BAR বার, এই বার অর্থ ছাড়া, এটাও হচ্ছে বাট বা এক্সেপ্টের অর্থ দেয় এবং এই বার নিজেও কিন্তু একটা কি বলো, প্রেপোজিশন। আবার অবাক করা, সেটা হচ্ছে শ্যান্স, SANS, শ্যান্স। এই শ্যান্স অর্থ ছাড়া, এই ছাড়া অর্থে শ্যান্স নিজেও একটি প্রেপোজিশন। যেমন ধরো বলা হলো যে নো ওয়ান, খেয়াল করো এই বাক্যটা, নো ওয়ান ক্যান হেল্প ইউ শান্স মি। এ বাক্যের অর্থটা কি বলতো? নো ওয়ান ক্যান হেল্প ইউ শান্স মি এর অর্থ কি? তোমাকে আমি ছাড়া কেউ সাহায্য করবে না। সো এখানে শান্সের অর্থ হচ্ছে ছাড়া, এবং শান্স ওয়ার্ডটা কি আর কার কাজ করছে বলো? একটা প্রেপোজিশনের কাজ করছে। আরো মজা নাও, সেটা হচ্ছে SAVE, সেভ। বাবারা মনে রাখবে, সেভের অর্থ হচ্ছে বাঁচানো বা রক্ষা করা। আমরা জানি কি না জানি, কিন্তু যখন মনে রাখবে সেভের অর্থ বাঁচানো বা রক্ষা করা হয়, সেক্ষেত্রে সেভ হচ্ছে ভার্ব। কিন্তু সেভ অর্থ ছাড়াও হয়, এবং যে বাক্যে সেভ অর্থ ছাড়া, সে বাক্যে সেভ নিজেও কি একটা বলো, প্রেপোজিশন। যেমন বলা গেল যে নো ওয়ান ক্যান লাভ ইউ সেভ ইয়োর মাদার। অর্থাৎ অর্থটা কি দাঁড়াচ্ছে? তোমার মা ছাড়া তোমাকে কেউ ভালোবাসেন না। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু সেভের অর্থ কি বলো? ছাড়া। তো এখানে সেভের অর্থ ছাড়ার কারণে এ বাক্যে সেভ কিন্তু কোনো ভার্ব না, এ বাক্যে সেভ কি বলো? একটি প্রেপোজিশন। আরো সহজ এক্সাম্পল নাও, বলা হলো যেমন অল সেভ হিম হ্যাভ কাম। ভালো করে খেয়াল করো, অল সেভ হিম হ্যাভ কাম, এ বাক্যের অর্থ কি বলো? সে ছাড়া সবাই এসেছে। আমি কি বলবো সে বাঁচানো সবাই এসেছে? নো, সে হিম সে ধরি, সে ছাড়া সবাই এসেছে। সো এখানে সেভের অর্থ কি বলো? বাঁচানো নাকি ছাড়া বলো? ছাড়া। তার মানে এই বাক্যে সেভও কার কাজ করছে বলো? প্রেপোজিশনের কাজ করছে। আর একটা মজা নাও, দেখো ছাড়া অর্থে একটা চমৎকার প্রেপোজিশন আছে, তা হলো ওয়ান্টিং। তুমি অবাক হচ্ছে হয়তো বা শুনে, স্যার আমি তো জানতাম ওয়ান্ট অর্থ চাওয়া, সো চাওয়া অর্থে আবার ওয়ান্টিং কিভাবে হয়? নো, ওয়ান্টিং এর মাঝে মাঝে অর্থটা হচ্ছে ছাড়া বা ব্যতীত। সে বাক্যে ওয়ান্টিং নিজেও কি একটি বলো, প্রেপোজিশন। যেমন ধরো যদি আমি একটি বাক্য বলতে চাই যে আই হ্যাভ আ পেন ওয়ান্টিং আ ক্যাপ, এর অর্থ কি বলতো স্যার? আই হ্যাভ আ পেন ওয়ান্টিং আ ক্যাপ, এর অর্থ কি? আমার একটি ক্যাপ ছাড়া কলম আছে। আই হ্যাভ আ পেন ওয়ান্টিং আ ক্যাপ,
আমার একটি ক্যাপ ছাড়া কলম আছে, তার মানে এখানে ছাড়া অর্থে ওয়ান্টিং ব্যবহৃত হচ্ছে, আর এই ওয়ান্টিং নিজেও একটি বলো প্রেপোজিশন। এখন তোমার জেনে লাভটা হলো কি? লাভটা হলো এটা যে তুমি জানতে পারলে যে নান বাটের বাট এটা হলো একটি প্রেপোজিশন। এখানে বাটের অর্থ ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত অর্থে আরো অনেকগুলো প্রেপোজিশন হতে পারে, সেগুলো হচ্ছে এক্সেপ্ট, উইদাউট, বাট তো আমরা শিখলামই। একটু ব্যতিক্রম কিছু, সেটা হচ্ছে বার অথবা শান্স অথবা সেভ অথবা ওয়ান্টিং, এগুলো ছাড়া অর্থ দিলে এগুলো বাক্যের মধ্যে কার কাজ করে বলো? প্রেপোজিশনের কাজ করে। এই যে তুমি জেনে গেলে, লাভ না লস? অবশ্যই তোমার লাভ হচ্ছে, কারণ তুমি যদিও বা রুল পড়ছো, বাট রুলের মাঝামাঝি এটা জানলে হয় কি, রুলটা অনেক স্থায়ী হয়, এর পার্মানেন্সি বা দেখা যায় এটা পার্মানেন্ট থাকে, এক কথা ব্রেইনের রমে সেভ হয়, ঠিক আছে, র্যামে সেভ হয় না। সো এজন্য বলছি যে এই ব্যাপারগুলো জেনে থাকলে তোমার জন্য অনেক ভালো। তো যেটা বলছিলাম, বাট অনেকগুলো অর্থ দিচ্ছে এবং বিভিন্ন অর্থে বাট বিভিন্ন পার্টস অফ স্পিচের কাজ কিন্তু করে। সো আমরা দেখবো কিন্তু অর্থ দিলে করে হচ্ছে কনজাংশন, ছাড়া বা ব্যতীত অর্থ হলে কি হয় বলো? প্রেপোজিশন। এবারে আসো, বলো স্যার আপনি তো সবই বললেন, তাহলে একটু বাটকে একটু অ্যাডভার্ব কিভাবে তা একটু বুঝিয়ে দেন। যেমন বলা হলো, খেয়াল করো, বলা হলো হি ইজ বাট আ টিচার। বাক্যটা ভালো করে খেয়াল করো স্যার, হি ইজ বাট আ টিচার, এর অর্থ কি বলো তো? আমরা কি বলতে পারি বলো? হি ইজ অনলি আ টিচার, হি ইজ অনলি আ টিচার, হি ইজ বাট আ টিচার, সে কেবলই একজন শিক্ষক, সে একমাত্র একজন শিক্ষক। সো এখানে বাটের অর্থ কিন্তু নয় কেবল বা একমাত্র বা অনলি। সো বাটকে যদি অনলি দ্বারা রিপ্লেস করা যায়, সে বাক্যে বাট কার কাজ করে বলো? অ্যাডভার্ব। তার মানে এই বাক্যের বাট কিন্তু আর প্রেপোজিশন নয়, এই বাক্যের বাট কি কথা বলো? অ্যাডভার্ব। কি বুঝতে পেরেছি? আবার যেমন ধরো, তুমি যে ওই যে না বা জানা, এটাকে তোমার কাছে একটু অস্পষ্ট হতে পারে, আমি তোমাকে সেটা বুঝিয়ে দিচ্ছি। যেমন বলা হলো, দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস হিজ অথবা হার মাদার, অর্থাৎ এমন কেউ নেই যে তার মাকে ভালোবাসে না। তাহলে দেখো তো, এখানে বাটের অর্থ কি আমি কিন্তু করতে পারছি? আমি কি বলবো এমন কেউ নেই কিন্তু তার মাকে ভালোবাসেন না? নো, এমন কেউ নেই যে তার মাকে ভালোবাসেন না, যে তার মাকে ভালোবাসেন। তার মানে এখানে আমরা বলতে পারি দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাভ হিজ অথবা হার মাদার। দেখো তো আমরা বাটের পরিবর্তে হু ডাজ নট কথাটা বসাতে পারছি কিনা? ইয়েস, দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাভ হিজ অর হার মাদার। তার মানে যেখানে বাটের পরিবর্তে আমরা হু ডাজ নট অথবা যে না বা জানা ব্যবহার করতে পারবো, সে বাক্যের বাটকে কিন্তু আমরা কনজাংশন বলবো না, প্রেপোজিশন বলবো না, অ্যাডভার্ব বলবো না, আমরা বলবো কি বলো বাচ্চারা? আমরা বলবো হলো রিলেটিভ প্রোনাউন। কেমন? এই বাক্যটাকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। একটা মজার কথা শোনো, আমরা একটা কথা জানি যে বাক্যের মধ্যে বাট থাকলেই হলো কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ যৌগিক বাক্য। আমি আবারও বলছি, বাক্যের মধ্যে বাট থাকলেই কম্পাউন্ড, এই কথাটা ভুলে যেতে হবে। বাক্যের মধ্যে বাট থাকলে কোন সেন্টেন্স তা ডিপেন্ড করে বাক্যের অর্থের উপরে। মনে রাখবে, যে বাক্যে বাটকে আমরা হু ডাজ নট অথবা হুইচ ডাজ নট দ্বারা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ যে না বা জানা হবে, সেই বাক্যটা কখনোই কম্পাউন্ড নয়, সেই বাক্যটা হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স। আবারও বলছি, যে বাক্যটার বাটকে আমরা হু ডাজ নট অথবা হুইচ ডাজ নট দ্বারা রিপ্লেস করতে পারবো, সেই বাক্যটাকে আমরা কম্পাউন্ড বলবো না, বলবো কি বলো? কমপ্লেক্স। মনে থাকবে তো? ইয়েস। আর যদি এমন হয় যে বাক্যটার বাট অর্থ কিন্তু, ভালো করে খেয়াল করো, যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ, অর্থাৎ যে বাক্যের বাটের বাংলা হচ্ছে কিন্তু, সে বাক্যটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড। কি বলবো বলো? কম্পাউন্ড। আবার বাট থাকলে বাক্যটা সিম্পল সেন্টেন্সও হতে পারে। যেমন ধরো, এই যে বললাম যে হি ইজ বাট আ টিচার, এই বাক্যটা সিম্পল, কারণ একটা সাবজেক্ট একটা মাত্র ভার্ব আছে, আর কোনো সাবজেক্ট ভার্ব নাই। সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল ভার্ব দ্বারা তো সিম্পল সেন্টেন্সই হয়। একাধিক সাবজেক্ট ভার্ব থাকলে না হয় কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে। তাহলে বাট থাকলে সিম্পলও হতে পারে। যেমন ধরো আমরা বললাম কি, যে এখানে এটা যে কথাটা বলছিলাম যে নো ওয়ান ক্যান হেল্প ইউ সেভ মি বা শ্যান্স মি বা বাট মি, এখানে এটা সিম্পল সেন্টেন্স, কারণ কি বলো, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব আছে, সো এটাকে সিম্পল বলতে পারি। তার মানে কথাটা হচ্ছে এটা যে বাট থাকলেই কম্পাউন্ড হয়, এই কথা আমাকে ভুলে যেতে হবে। আমাকে মনে রাখতে হবে বাট থাকলে কম্পাউন্ডও হতে পারে, বাট থাকলে কমপ্লেক্সও হতে পারে, আবার বাট থাকলে সিম্পল সেন্টেন্স হতে পারে, ডিপেন্ডস অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ এই বাট বাক্যে কিসের মিনিং দিচ্ছে তার উপর নির্ধারিত হবে অ্যাকচুয়ালি আমার বাক্যটাকে আমি কোন বাক্য নামে সম্বোধন করব। বুঝতে পেরে গেছি? এবারে আরেকটা বিষয় তোমাকে একটু জানার জন্য বলছি, তোমার জেনে রাখা ভালো, প্লিজ, একটু পরে কাজে লাগবে। দেখো বেসিকটা কোথায় কোথায় কাজে লাগে আমরা স্লাইড 2 তে গেলে বুঝতে পারবো। সেটা হচ্ছে, আমরা জেনে গেলাম যে বাট প্রেপোজিশন হতে পারে, এটা তো জেনেছি আমরা, তাই না? মনে রাখবে
সকল প্রেপজিশনের পরে, আমি আবারও বলছি, সকল প্রেপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তা আমরা সবাই জানি, তাই? যেমন ইন, অন, হ্যাঁ, অ্যাবাউট, ফ্রম, যেগুলো প্রেপজিশন আছে সবগুলোর পরে জেরান্ড অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু মনে রেখো, যখন বাট প্রেপজিশনের কাজ করে, আবারও বলছি, বাট যখন প্রেপজিশন হয়, প্রেপজিশন হলেও এই বাটের পরে ভার্বের সাথে আইএনজি হয় না, বরং ভার্বের কি হয় বলো তো স্যার? ভার্বের হচ্ছে বেস ফর্ম হয়। বলো কি হয়, কথা বলো। বেস ফর্ম, একদম বেসিক ফর্ম, নট আইএনজি। স্যার বেস ফর্মটা কি? বেস ফর্ম হচ্ছে যে ফর্ম থেকে সকল ভার্বের জন্ম হয়েছে বা উৎপত্তি হয়েছে। যেমন ধরো আমি তোমাকে বললাম গো, এবার আসো, গো থেকে কি হয়েছে বলো? গো থেকে গোজ হতে পারে, গো থেকে হচ্ছে স্যার গোয়িং হতে পারে, গো থেকে হচ্ছে স্যার টু গো হতে পারে, গো থেকে হচ্ছে আমার গান হতে পারে, গো থেকে হচ্ছে আমার ওয়েন্ট হতে পারে। বুঝছি কি না? এই যতগুলো হতে পারে এগুলো একটাও কিন্তু বেস ফর্ম না। বেস কোনটা বলো? এই যে গো। তার মানে মনে রাখবে, সকল প্রেপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হলেও বাট যখন প্রেপজিশন হয়, আরো আছে টু, এই টু যখন হয় এদের পরে ভার্বের কি হয় বলো? বেস ফর্ম। তাহলে বলো তো, তোমাদেরকে একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, দেখো এই কোয়েশ্চেনটা কারা কারা সলভ করতে পারো। বললাম হি ডাজ নাথিং বাট ড্যাশ টিভি। দেখো আমি তোমাকে এত ঘুরাচ্ছি কেন বলি, আমি তো রুল প্রথম পড়েই এসেছি, কিন্তু এত ঘুরাচ্ছি কেন? স্যার রুল পড়ে হলে গেলে নাম্বার তুমি ঠিকই পাচ্ছ, বাট একটু বেসিক না জানলে স্যার তুমি তো চলতে পারবে না। অর্থাৎ আমরা ইংলিশে এন্ড অফ দ্য ডে ভালো করছি না কেন? বারবার আমাকে কেন প্রাইভেট পড়তে হচ্ছে? প্রতি বছরই প্রাইভেট কেন পড়তে হচ্ছে? এটা ভাই আমি যখন চেঞ্জিং সেন্টেন্স পড়বো এমনভাবে পড়বো যাতে এই পড়াটা আমার নেক্সট আর কোথাও যেন পড়তে না হয়, জাস্ট আমি রিভিশন করতে চাই। এই জন্য তোমাদেরকে আমি বেসিক কথাগুলো বলছি। তো যেটা বলছিলাম, হি ডাজ নাথিং বাট ড্যাশ টিভি। অপশন এ দেওয়া হলো ধরো ওয়াচ, অপশন বি দেওয়া হলো ওয়াচিং, অপশন সি দেওয়া হলো টু ওয়াচ, আর অপশন ডি দেওয়া হলো ওয়াস্ট, এমন কিছু একটা। আমার শিওর যে বাচ্চারা বা যে স্টুডেন্টসরা আমার এই মুহূর্তে ক্লাস করছো, তোমরা নিশ্চয়ই উত্তরটা পেরে গেছো। আগে বলো, সে টিভি দেখা ছাড়া কিছুই করে না, সে টেলিভিশন দেখা ছাড়া সে কিছুই করে না। সো এখানে বাটের অর্থ হচ্ছে ছাড়া, আর বাট অর্থ ছাড়া হলে বাট কি বলো? প্রেপজিশন। আর বাট যখন প্রেপজিশন হয় তারপরে ভার্বের সাথে কি হয় বলো? বেস ফর্ম। নট ভার্বের সাথে টু যুক্ত হবে, নট ভার্বের সাথে ইডি যুক্ত হবে, নট ভার্বের সাথে আইএনজি হবে, হবে কি বলো? ভার্বের কি বলো? বেস ফর্ম। আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এইবার চলো আমরা একদম সেই যে প্রথম যে কথাটায় ছিলাম সেখানে যাচ্ছি। তাহলে আমরা প্রথম স্লাইডটা কি ছিল, যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালন থাকে, সেই বাক্যটাকে আমি নেগেটিভ করতে গেলে আমাকে দেখতে হবে অনলি বা অ্যালন অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? ব্যক্তিকে বোঝাচ্ছে, নাকি বস্তুকে বোঝাচ্ছে, সংখ্যা বা পরিমাণকে বোঝাচ্ছে, নাকি হচ্ছে কোনো স্থানকে বোঝাচ্ছে? ব্যক্তিকে বুঝালে নান বাট, আমরা নান বাটের এক্সাম্পলগুলো পড়ে আসলাম। নান বাট থাকলে বাটটা কি বলো? প্রেপজিশন। আর বস্তুকে বুঝালে নাথিং বাট, সংখ্যা বা পরিমাণকে বুঝালে নট মোর দ্যান বা নট লেস দ্যান, আর হচ্ছে স্থানকে বুঝালে হবে কি বলো স্যার? হচ্ছে নো ওয়্যার বাট। এছাড়াও করা যায়, নো ওয়্যার বাট ছাড়াও কিন্তু বাক্যটাকে করা যায়, বাট তোমাদের সহজ কথার কারণে জাস্ট এইটুক পড়লে তুমি অ্যালন অথবা অনলি যুক্ত বাক্যকে তুমি নেগেটিভ করে ফেলতে পারবে। ক্লিয়ার? চলো আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাচ্ছি। এরপরে দেখবে যে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখবে তোমার মাস্ট আছে কিনা, মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু। বাচ্চারা মনে রাখবে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এই তিনটেই কিন্তু মডাল অক্সিলিয়ারি। এগুলো মডাল। মডাল মানে কি বলতো? যার পরে ভার্বের কি হয় বলো? বেস ফর্ম। একটু বেস ফর্ম শিখিয়ে আসলাম। তো মডালগুলোর পরে ভার্বের কি হয় বলো? বেস ফর্ম। আবারও বলছি, মডালের পরে ভার্বের কি হয় বলো? বেস ফর্ম। তাহলে আসো, যখন দেখবে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরে ভার্বের কি আছে বলো? বেস ফর্ম। এই বাক্যটাকে তুমি কিভাবে নেগেটিভ করবে? এটাকে দুই ভাবে তুমি নেগেটিভ করতে পারবে। বলো কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে ক্যানট হেল্প অথবা হচ্ছে ক্যানট বাট। অর্থাৎ তুমি ক্যানট হেল্প দ্বারাও করতে পারবে নেগেটিভ, অথবা ক্যানট বাট দ্বারাও তুমি নেগেটিভ করতে পারবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই দুটোর পরে ভার্বের স্ট্রাকচার দুই রকমের হবে। কেন হবে তা একটু আগের যারা বেসিক কথাগুলো শুনেছো তারা কিন্তু মৃদু মৃদু হেসে উত্তর দিচ্ছ, স্যার আমি তো জানি কেন কোন ফর্মটা হবে। এর অর্থ হচ্ছে ক্যানট বাট বললে এই বাটটি হচ্ছে প্রেপজিশন, আর প্রেপজিশন হওয়ার কারণে ভার্বের হবে কি বলো? বেস ফর্ম। আমরা জানি, অর্থাৎ বাট যদি প্রেপজিশনের অর্থ দেয় সেক্ষেত্রে বাটের পরে ভার্বের কি হয় বলো? বেস ফর্ম। আর মনে রাখবে, এই যে বেস ফর্মটা হয় এটারই একটা নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। মনে রাখবে, যেখানে টু দেখা যায়, যেমন টু গো,
টু দেখা যাচ্ছে না, লিখছি না টুটা, ওটাকে বলা হয় ইনফিনিটিভ বা সিম্পল ইনফিনিটিভ। আর যদি শুধু গো বলি, টুটা বলছি না, হাইড রাখছি, ওটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। সো ইটস ওকে, তুমি একটু মনে রাখো, ক্যানট বাট হলে বাক্যটাকে আমি ভার্বের বেস ফর্ম দিয়ে পূর্ণ করব। আর যদি ক্যানট হেল্প বলি, সেক্ষেত্রে তারপরে ওই ভার্বটার আমি কি করব বলো, আইএনজি অর্থাৎ জেরান্ড ফর্ম দ্বারা বাক্যটাকে আমি পূর্ণ করব। তো আবার একটু ক্লিয়ার করছি, মাস্ট, হ্যাভ টু যখন থাকবে, ওটাকে নেগেটিভ করব হলো ক্যানট হেল্প অথবা ক্যানট বাট দ্বারা। ক্যানট হেল্প করলে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জেরান্ড, আর ক্যানট বাট হলে ভার্বের কি বলো, বেস ফর্ম। এবার চলো আমরা বাক্যটা বললাম, হি মাস্ট ক্রাই হিয়ারিং দ্য নিউজ। ওকে ফাইন, মাস্টের পরে ক্রাই, ভার্বে কি আছে বলো, বেস ফর্ম। কোনো টেনশন নাই, নেগেটিভ করব কয় ভাবে বলো, দুই ভাবে করতে পারবো, যে কোনো একভাবে করলে বাক্যটা কারেক্ট হয়ে গেল। চলো আমরা বললাম শি ক্যানট হেল্প। ওকে ফাইন, আমরা হেল্প দ্বারা করি, তাহলে হেল্প দ্বারা করলে হচ্ছে ক্রাই হবে না, হবে কি বলো, ক্রাইং। ওই যে হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হবে, সো হবেটা কি, শি ক্যানট হেল্প ক্রাইং হিয়ারিং দ্য নিউজ। অথবা বাট দ্বারা করো, কি হবে, শি ক্যানট বাট, এবার কিন্তু ক্রাইং হবে না, হবে কি বলো, ক্রাই হিয়ারিং দ্য নিউজ। বলো স্যার এখানে তো আইএনজি হয়েছে কেন? স্যার এই আইএনজিটা হয়েছে ক্রাই এর জন্য, কারণ হলো পাশাপাশি দুটো ভার্ব যখন বসে, পরের ভার্বটা হচ্ছে আইএনজি যুক্ত হতে পারে। অর্থাৎ এই হিয়ারিংটা হয়েছে ক্রাই এর জন্য, আর ক্রাই হয়েছে কার জন্য বলো, বাটের জন্য। কি বুঝতে পেরেছো কথাটা? তাহলে বাক্যটা হচ্ছে শি ক্যানট বাট ক্রাই হিয়ারিং দ্য নিউজ। একটা গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং তোমরা এই ছোট ভুলটার জন্য দেখবে এই মার্কসটা তোমরা পাবে না মনে না রাখলে। সেটা হচ্ছে, স্যার ক্যানের সাথে যখন তোমরা নট বলবে, এইভাবে ক্যান নট কেউ লিখবা না, একদম কিন্তু জেরো, মনে রাখবা। ক্যানের সাথে নট কখনোই মাঝে ফাঁকা বা স্পেস দিয়ে লেখা যায় না। ক্যানটকে দুইভাবে লিখতে হয়, হয় লিখবা হচ্ছে ক্যানট পুরোটা একসাথে, অথবা লিখবা হলো কান্ট। ঠিক আছে, তাহলে ক্যানের সাথে নট, মাঝখানে স্পেস হবে না। কিন্তু ক্যান ছাড়া যত মডেল আছে, যেমন কুড নট, শুড নট, মাস্ট নট, বুঝতে পেরেছি, যত মডেলের সাথে নট যুক্ত করবা মাঝে স্পেস হবে। শুধু ক্যানের সাথে নট যুক্ত করলে মাঝে কোনো স্পেস দিবা না। তাহলে তুমি যদি বাক্যটা এভাবে করতে, শি ক্যান নট মানে বাট ক্রাই, তখন হতো কি জানো, তোমার বাক্য হয়ে যেত, সবই ঠিকঠাক হয়ে যেত, ছোট্ট একটা স্পেসের জন্য তোমার নাম্বারটা কিন্তু ভুল হয়ে যেত। বুঝতে পেরেছি? এই বেসিক বিষয়গুলো তোমাকে জানতে হবে। স্যার আমি একটু ক্লাসের মধ্যে বলে দিচ্ছি, আমরা যারা এখানে অনলাইনে পড়াচ্ছি, আমি যেহেতু অনলাইনে এখানে কিছু তোমাদের সার্ভিস দেওয়ার ট্রাই করছি বা তোমাদের পড়ানোর ট্রাই করছি, মূলত একটা কথা হচ্ছে, আমি যখন অফলাইনে পড়াই, অফলাইন বলতে অন ক্যাম্পাসে যখন পড়াই, অর্থাৎ আমার শাখাটা হলো বেইলি রোড, সিদ্ধেশ্বরী, বইঘর গলি, 63/1 অর্থাৎ 63/1 দ্বিতীয় তলা। এইখানে যখন আমি পড়াই, আমাদের কাছে মনে হয় বাচ্চারা যারা অফলাইনে ক্লাস আমার করো, আমরা অনেক বেশি ব্যাখ্যা দেওয়ার ট্রাই করি। কারণ হচ্ছে আমরা চেষ্টা করি একটা বাচ্চাকে A+ পাওয়ানোই হচ্ছে একটা টিচারের মুখ্য উদ্দেশ্য হতে পারে না। অর্থাৎ একটা বাচ্চা যেমন A+ পাবে, একটা বাচ্চা যেমন ইংরেজি শিখতে চায়, ও যেমন ইংলিশের একদম বেসিক থেকে জানতে চায় একদম অ্যাডভান্সড লেভেল পর্যন্ত, ওকে সেভাবে একটু মানে ফ্লাই করাতে আমরা চাই, সত্য কথা বলতে। কারণ হচ্ছে তুমি যখন নলেজের যখন স্কাইতে তুমি যখন ফ্লাই করবা, হ্যাঁ, তুমি যখন এটার একটা তুমি হাংরি বার্ড হওয়া, যখন নলেজকে গ্যাদার করার জন্য, তখন দেখবে যে তোমার কাছে ক্লাসগুলো খুবই মানে অ্যাস্থেটিক বিউটি তোমার কাছে মনে হবে। কথা কি বুঝতে পেরেছো? একটা মজার কথা বলি, এই যে মাস্ট, এটাও হচ্ছে মডেল, এই যে হ্যাভ টু মডেল, বাট পার্থক্যটা কি জানো? মনে রাখবা, এই যে হ্যাজ টু, এটাকে বলে হচ্ছে ফ্রেজাল মডেল। বলো কি বলা হয় বলো স্যার? ফ্রেজাল মডেল। কেন বলা হয়? কারণ এখানে দুটো শব্দ মিলে একটা মডেলের কাজ করছে, এখানে দুটো শব্দ মিলে একটা মডেলের কাজ করছে, এগুলোকে বলা হয় ফ্রেজাল মডেল। বলো কি বলা হয়? ফ্রেজাল মডেল। আর এই যে মাস্ট, এটাকে বলা হয় সিম্পল মডেল। অর্থাৎ এক কথা, সিঙ্গেল মডেল বা সিম্পল মডেল, শুধু মডেল অক্সিলিয়ারি। আর যখন দুটো শব্দ মিলে মডেল হয়, তাকে বলা হয় ফ্রেজাল মডেল। যেমন উড রেদার, শুধু উড, এটা হচ্ছে নরমালি মডেল, আর উড রেদার এটা কি বলো? ফ্রেজাল মডেল। বুঝতে পেরেছো? অর্থাৎ একাধিক শব্দ মিলে মডেল হলে তাকে কি বলা হয় বলো? ফ্রেজাল মডেল। আমরা আমাদের বেসিক ক্লাসে, আমরা অফলাইন ক্লাসে বা অন ক্যাম্পাস ক্লাসে এই মডেল নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করব। তবে এখন পরীক্ষার জন্য জাস্ট আমরা মূল কথাগুলো বলে দিচ্ছি। তাহলে যে কথা বলছিলাম, যে মাস্ট, হ্যাভ টুর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, সেক্ষেত্রে হচ্ছে ক্যানট হেল্প অথবা ক্যানট বাট দ্বারা আমরা বাক্যটাকে সম্পূর্ণ করতে পারবো। হেল্প বললে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর বাট বললে ভার্বের কি বলো?
বেস ফর্ম। আমি বোধহয় বুঝাতে পেরেছি। লেটস গো, চলো তাহলে এখানে আমরা মোটামুটি বুঝতে পেরেছি এখানে মূল বেসিক কথা ছিল ক্যান নটকে আলাদাভাবে লেখা যাবে না, লিখতে হবে যে কোনো দুই ভাবে একভাবে, সেটা হচ্ছে ক্যানট একসাথে অথবা হচ্ছে কান্ট। বুঝতে পেরেছি, এই ভুলটা করা যাবে না। আর হচ্ছে কি, ও মাস্ট তো বললামই, মডেল আর তোমার কি বললাম, হ্যাভ টু হ্যাজ টু গুলো হচ্ছে ফ্রেজাল মডেল, এটা মোটামুটি বোঝা হয়ে গেছে। ওকে, এটাকে প্রাইমারি মডেলও বলা হয়, মাস্টকে আমরা প্রাইমারি মডেলও বলতে পারি, সিম্পল মডেলও বলতে পারি, আর হ্যাভ টু হ্যাজ টু কে তো ফ্রেজাল মডেল আমরা বললামই। ওকে, আরো আছে সেমি মডেল, একটা ব্যাপার আছে সেমি মডেল, সেটা হচ্ছে নিড এবং ডেয়ার সেমি মডেল বলি আমরা, ইউজড টু এর মধ্যে আছে। সো এগুলোকে বিস্তারিত আলোচনা করতে হবে স্যার। আমরা এইটুকু কখনো চিন্তা করবো না যে এক ক্লাসেই পুরো একদম ইংলিশের একদম বস হয়ে যাব। শোনো, কখনো কোনো কিছুর যদি তুমি সুপ্রিম লেভেলে যেতে চাও, ফ্রম গ্রাসরুট লেভেল টু বটম বা বটম টু গ্রাসরুট লেভেল যখন যেতে চাও, অ্যাপেক্সে যেতে চাও, জেনিথ বা হচ্ছে চূড়ায় যখন তুমি উঠতে চাও, তোমাকে একটু কষ্ট করতে হবে স্যার। চলো এরপরে আসো, তাহলে দুটো রুল আমরা শেষ করে ফেললাম। রুল নাম্বার 3 মজা, সেটা হচ্ছে যখন আমরা দেখবো হ্যাড টু, স্যার একটু যেন কি ছিল, ছিল হ্যাভ টু, হ্যাজ টু, মানে কি বলতো, হ্যাভ টু হ্যাজ টু, দেখো দুটোই কিন্তু প্রেজেন্ট, যদিও হ্যাভ টু হ্যাজ টু প্রেজেন্ট নয়। খেয়াল করো, হ্যাভ টু হ্যাজ টু হচ্ছে তোমার ফিউচারের অর্থ দেয়, অর্থাৎ ভবিষ্যতের অর্থ, যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, ভবিষ্যৎ। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে, ভবিষ্যৎ। মনে রাখবে, যখন তোমার হ্যাভ টু না বরং কি বলো, হ্যাড টু, আবারও বলছি কি হচ্ছে, হ্যাড টু, এবং তারপরে ভার্বের বেস ফর্ম থাকে, সেটাকে নেগেটিভ করতে হলে আগের কথা সব ঠিক স্যার, শুধু ক্যানের জায়গায় হয়ে যাবে কি বলো, কুড, ক্যানের জায়গায় কি হবে, কুড। আর ওই যে বললাম কুডের সাথে নট যুক্ত করলে মাঝে একটা স্পেস অবশ্যই তোমাকে দিতে হবে, অথবা কুডন্ট একসাথে লিখতে পারবে, যেটাকে আমরা কন্ট্রাকশন বা হচ্ছে আমরা সেটাকে আমরা ইলেক্ট চিহ্ন দিয়ে করি। আর যদি আমরা পূর্ণরূপকে লিখতে চাই, সেক্ষেত্রে মাঝে একটা স্পেস তোমাকে অবশ্যই দিতে হবে। তাহলে খেয়াল করো, হ্যাড টু এর জায়গায় হলে জাস্ট ক্যানের জায়গায় কি হবে বলো, কুড। চলো বাক্যটা সলভ করি। শি হ্যাড টু লাভ, ওকে হ্যাড টু আছে, বেশ আমার টেনশন নাই, আমি শি এর জায়গায় শি বসালাম, হ্যাড টু এর জন্য বললাম কুড নট বাট, আর ওই যে বললাম বাটের পরে ভার্বের কি হয়, বেস ফর্ম, আমি বলবো লাফ নট লাফিং। আর যদি হচ্ছে আমরা হেল্প দ্বারা বাক্যটা করতাম, তাহলে কি হতো, শি কুড নট হেল্প, কি হতো, লাফ না লাফিং, বলো লাফিং, অর্থাৎ হেল্পের পরে ভার্বের সাথে কি হবে বলো, আইএনজি। তো আমরা তিনটা রুল মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবারে চলো একটা মজার কথা বলবো, একটা মজার রুল চলে এসছে। আশা করি তোমরা আমার কথাগুলো একটু কঠিন মনে হলেও, একটু দুর্বোধ্য, একটু এক্সেন্ট্রিক, একটু ভেগ বা কিছু একটা ডিম মনে হচ্ছে, ডিম, ডিআইএম, ডিম এর অর্থ হচ্ছে অস্পষ্ট হওয়া। যেমন ধরো আমরা যখন রাতে ঘুমাই, আমাদের বেডরুমে আমরা যে লাইট ব্যবহার করি ঘুমের সময়, একে বলে ডিম লাইট, ডিআইএম, ডিম। এই ডিমের অর্থ হচ্ছে অনুজ্জ্বল, অস্পষ্ট, কেমন, ভেগ, ঠিক আছে, এগুলো বলা যায়। যাক, হোয়াট এভার, আমার কথা যদি একটু কঠিন মনে হচ্ছে স্যার, কিন্তু মনে রাখবে কঠিন করে বুঝতে পারলে তুমি সহজগুলো খুব দ্রুত বুঝবে, অর্থাৎ ধৈর্য ধরে হলেও আমার এই কথাগুলো একটু শোনার চেষ্টা করো। আশা করি তোমাকে একটা ক্লাসে আমি তোমাকে বেশ কিছু জিনিস তোমাকে গিফট করতে পারবো। চলো, সেটা হচ্ছে বোথ অ্যান্ড, যখন দেখবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে বোথ অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড, যেমন ধরো বলা হলো যে হি ইটস বোথ মিট অ্যান্ড কি বলো, ফিশ। অথবা যখন দেখবা অ্যাফার্মেটিভে বলা আছে বিসাইডস, কি বলা আছে বলো, বিসাইডস, যেমন ধরো বলা হলো হি ইটস মিট বিসাইডস ফিশ। অথবা যখন বলা আছে অ্যান্ড, বলো কি আছে বলো, অ্যান্ড, যেমন বলা হলো রহিম অ্যান্ড করিম, অর্থাৎ অ্যান্ড দ্বারা যদি দুটো নাউন যুক্ত হয়, রহিম এবং করিম যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা, এমন যদি কোনো বাক্য তুমি দেখো অ্যাফার্মেটিভে, নেগেটিভ করা একদম সহজ, তা হচ্ছে কি বলতো, নট অনলি বাট অলসো দ্বারা করবা। জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে বিসাইডস, বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকলে আমি নেগেটিভ করব হলো নট অনলি বাট অলসো দ্বারা। চলো বাক্যটা করে ফেলি। হি ইটস বোথ মিট অ্যান্ড ফিশ, তাহলে কি বলতে পারি, হি ইটস মিট বিসাইডস, ও সরি হি ইটস বোথ মিট অ্যান্ড ফিশ, এটাকে আমরা নেগেটিভ করতে পারি হি ইটস নট অনলি মিট বাট অলসো ফিশ। অর্থাৎ আমরা বোথ অ্যান্ড কে নট অনলি বাট অলসো দ্বারা করছি, আবার একই বাক্য যদি বিসাইডস দ্বারাও দেওয়া রয়েছে, ওটাকে আমি বলতে পারি হি ইটস নট অনলি মিট বাট অলসো কি বলো, ফিশ। আচ্ছা, একইভাবে যেমন ধরো রহিম অ্যান্ড করিম কেম হেয়ার, রহিম এবং করিম দুজন এখানে এসেছিল, সো কি বলতে পারি, নট অনলি রহিম বাট অলসো কি বলো, করিম কেম হেয়ার। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে সহজ কথা হলো যে যখন দেখবো বোথ অ্যান্ড অথবা বিসাইডস অথবা অ্যান্ড আছে, দুটো নাউন যুক্ত আছে, এদেরকে যখন আমরা নেগেটিভ করব, আমরা নট অনলি বাট অলসো দ্বারা নেগেটিভ করব। একটা মজার কথা, ভুলটা কোথায় হতে পারে তা বলে দিচ্ছি। কোথায় ভুলটা করতে পারো স্যার, এই জায়গাতে বিসাইডস মনে রাখবো, সেটা হচ্ছে একটা হলো বিসাইড, একটা হলো বিসাইডস, পার্থক্য আছে স্যার, অনেক বড় পার্থক্য।
মনে রাখবা তুমি যে বললা বিসাইডস, খেয়াল করো স্যার, এই যে বিসাইড, এই বিসাইড এর অর্থ হচ্ছে পাশে, অর্থাৎ বাই অর্থে বাই। যেমন সিট বিসাইড মি, আমার পাশে বসো, বিসাইড। ওকে, আর বিসাইডস এর অর্থ হচ্ছে টুগেদার উইথ। খেয়াল করো, টুগেদার উইথ অর্থ কি বলতো? তোমার সাথে আরো একজন। যেমন ইউ বিসাইডস ইউর ফ্রেন্ডস, এর অর্থ কি? ইউ টুগেদার উইথ ইউর ফ্রেন্ডস, অর্থাৎ একজন সাথে আরো একজন। অর্থাৎ বিসাইডস এর অর্থ হচ্ছে সাথে, অথবা হচ্ছে ওর পাশাপাশি তুমিও চলে এসো, অর্থাৎ একজনের সাথে আর একজন, কোনো কিছুর সাথে অন্য কিছু একটা, এটা হচ্ছে বিসাইডস। অর্থাৎ বিসাইডস মানে টুগেদার উইথ। যেমন যে তুমি এবং তোমার ফ্রেন্ড, বিসাইডস ইউ বিসাইডস ইউর ফ্রেন্ডস, কি বলতে পারি বলো? ইউ টুগেদার উইথ ইউর ফ্রেন্ডস, এটা কিন্তু আমরা বলতে পারি। আর একটা চমৎকার মজা আছে, সেটা হচ্ছে এটা যে যখন আমি বিসাইড বলবো, খেয়াল করো, এই যে বিসাইড ওয়ার্ড এস ছাড়া, সেটা হচ্ছে হয় কাজ করবে হলো অ্যাডভার্বের। এই যে বিসাইড এটা কাজ করে কার বলো? অ্যাডভার্বের কাজ করবে। আবারও বলছি, বিসাইড এটা অ্যাডভার্বের কাজও করতে পারে, আবার বিসাইড এটা কিন্তু প্রেপোজিশনের কাজও কিন্তু করতে পারে। অর্থাৎ এই যে বিসাইড এটা অ্যাডভার্বও হতে পারে, আবার প্রেপোজিশনও হতে পারে। বুঝতে পেরেছি? আবার যেমন ধরো বিসাইডস এটাও কিন্তু প্রেপোজিশন হতে পারে, আবারও বলছি, আবার অ্যাডভার্বও হতে পারে। যেমন ধরো এটা হচ্ছে কানেক্টরসে আবার অ্যাডভার্বের কাজ করে, ডিপের কথা, এটা এখন বোঝার দরকার নেই, এটা একটু বড় হলে তোমরা বুঝবা। বাট এইটুকু অর্থটুকু মনে রাখো যে বিসাইড হচ্ছে পাশে, বাই অর্থ, আর বিসাইডস মানে টুগেদার উইথ, সাথে। তার মানে তুমি এখানে সব ঠিক করলা। ধরো তোমাকে কিন্তু নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ করতে বলতে পারে, অর্থাৎ আমি তোমাকে শেখাচ্ছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ধরো পরীক্ষায় নেগেটিভ দিয়েছে, অ্যাফার্মেটিভ করতে বলতে পারে, তখন তুমি কি করলে? তুমি সব লিখলে, তুমি জাস্ট বিসাইড লিখে আসলে, তোমার কিন্তু একদম ভুল হয়ে যাবে। স্যার বিসাইড নয়, কি হবে বলো? বিসাইডস। এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। ওকে, চলো লেটস গো। এর পরবর্তী যে রুলটা আছে, অনেক ভালো একটা রুল, সেটা হচ্ছে কি বলা আছে? ফর দ্য লাস্ট টাইম। নাইস, খুবই সুন্দর একটা কথা। কি বলো? ফর দ্য লাস্ট টাইম। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফর দ্য লাস্ট টাইম, যেমন এই যে ফর দ্য লাস্ট টাইম এমন কিছু উল্লেখ থাকে, সেক্ষেত্রে নেগেটিভ কি করব? স্যার এত বড় একটা কথা কিভাবে মনে রাখবো? নেভার অ্যাগেইন, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এত কথা কিভাবে মনে রাখবো? কোনো ব্যাপার না, আমি একদম সহজ করে দেবো একটু পরে। মনোযোগ দিয়ে এখন থেকে ঠিক 5 মিনিট এই রুলটার কথা শুনবা, জাস্ট 5 মিনিটস শুনলে ইনশাল্লাহ দেখবে এই রুল তোমার মুখস্থ করতে হবে না, অলরেডি মুখস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে, আমি একটু বলি, সেটা হচ্ছে আগে নেভার অ্যাগেইন দিবা, এরপরে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব। সেটা কি খেয়াল করো? সেটা হচ্ছে আগে নেভার অ্যাগেইন দিলা, এরপরে হচ্ছে হ্যাভ কাম, যেহেতু দুটো ভার্ব আছে, হ্যাভ হলো অক্সিলিয়ারি, কাম হলো মেইন ভার্ব, আগে অক্সিলিয়ারি আনতে হবে, সো কি হবে বলো? হ্যাভ, এরপরে সাবজেক্ট তার মানে হচ্ছে আই, এরপরে মেইন ভার্ব তার মানে কি বলো? কাম, এবার হচ্ছে হেয়ার। অর্থাৎ নেভার অ্যাগেইন, হ্যাভ আই কাম হেয়ার, এমন কিছু একটা। অর্থাৎ ফর দ্য লাস্ট টাইম থাকলে নেভার অ্যাগেইন দ্বারা স্টার্ট করব, এরপরে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে কি বলো? মেইন ভার্ব। এখন যারা যারা ক্লাস করছো, সবারই মনের মধ্যে একটা চমৎকার কোয়েশ্চেন অ্যারাইজ করেছে বা রেইজ হয়েছে। সেটা হচ্ছে কি বলো? রাইজ হয়েছে। সেটা হলো এটা যে স্যার আপনি যে নেগেটিভটা করলেন, নেভার অ্যাগেইন হ্যাভ আই কাম হেয়ার, স্যার দেখেন তো হওয়ার কথা আই হ্যাভ কাম হেয়ার। স্যার তোমাদের কি চিন্তা বলো তো? হ্যাভ আই কাম হেয়ার না আই হ্যাভ কাম হেয়ার? বলো তো। হওয়ার কথা আই হ্যাভ কাম হেয়ার, আপনি কেন হ্যাভ আই কাম হেয়ার করলেন? এক। আর দ্বিতীয় কোশ্চেন, স্যার আপনি হ্যাভ আই কাম হেয়ার করলে বাক্যটার পরে ফুল স্টপ দিলেন কেন? স্যার হ্যাভ আই কাম হেয়ার করলে তো ইন্টারোগেটিভ হওয়ার কথা, তো ফুল স্টপ কেন দিলেন? এই দুটো কথার উত্তর জানার জন্য তোমাকে একটু বেসিক তোমাকে কথা জানতে হবে। তা হলো কি? মনোযোগ দিয়ে শোনো। মনে রাখবে গ্রামারে ইনভার্সন বলে একটা কথা আছে। ইনভার্সন, ইনভার্সন মানে কি জানো? পরিবর্তন, জায়গার পরিবর্তন, কোন একটা স্থানের পরিবর্তন, পরিবর্তনকে বলা হয় ইনভার্সন। সেটা কি পরিবর্তন? মনে রাখবে আমরা কি জানি? যে কোনো বাক্যের আগে হয় সাবজেক্ট, এরপরে হয় অক্সিলিয়ারি ভার্ব, তাই না? দেখো তো ঠিক আছে কিনা। এরপরে হয় হলো নেগেটিভ অ্যাডভার্ব যদি থাকে, যেমন নেভার যদি থাকে নেগেটিভ অ্যাডভার্ব, এরপরে হয় হলো মেইন ভার্ব, বলো কি হয় বলো? মেইন ভার্ব, এরপরে হয় হলো এক্সটেনশন, এমন কিছু হচ্ছে নর্মাল ন্যাচারাল বাক্য হয়। যেমন ধরো বলা হলো যে, আমি যদি এই বাক্যটা তোমাকে একটু বলি, খেয়াল করো, বললাম যে আই হ্যাভ নেভার কাম হেয়ার, অথবা আই উইল নেভার গো দেয়ার, বা আই উইল নেভার। আমরা হ্যাভকে এভাবে না করে আমরা এভাবে করি, ওয়েট, বাক্যটাকে এভাবে লিখি, তাহলে আরেকটু ভালো হয়। ওয়েট, সেটা হচ্ছে আই হ্যাভ না লিখি, আচ্ছা
আচ্ছা হ্যাভ লেখো, সমস্যা নেই। আমি চাচ্ছিলাম একটু কঠিন করে বুঝালে পরে ভালো, দেখ হোয়াট এভার লেখো। আই হ্যাভ নেভার গন দেয়ার। দেখো তো বাক্যটা ঠিক আছে কিনা। আই হ্যাভ নেভার গন দেয়ার, দেখো আগে সাবজেক্ট আসছে আই, অক্সিলারি ভার্ব আসছে কি বলো হ্যাভ, নেগেটিভ অ্যাডভার্ব কি আসছে বলো নেভার, গন হচ্ছে মেইন ভার্ব, আর দেয়ার কি বলো এক্সটেনশন, এই তো। বাট এখান থেকে কথাটা খুব মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করো, এদিকে তাকাও। যখন কোনো বাক্য, মনোযোগ দাও, যখন কোনো বাক্য, খেয়াল করো, যখন কোনো বাক্য নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হবে, অর্থাৎ বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব চলে আসে, এখানে বাক্যের শুরুতে কি আসছে বলো সাবজেক্ট, এই নেগেটিভ অ্যাডভার্বটা বাক্যের মাঝে আসছে, নেভার হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। স্যার নেগেটিভ অ্যাডভার্বগুলো কি বলে দিচ্ছি, যে নেভার হতে পারে, নট হতে পারে, রেয়ারলি হতে পারে, স্ক্যার্সলি হতে পারে, সেলডম হতে পারে, নো সুনার হতে পারে। ওকে, এরকম অনেক নেগেটিভ অ্যাডভার্ব আছে, আমরা অনেক কিছু লিখে দিব, যাক হোয়াট এভার। এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ অ্যাডভার্বটা বাক্যের মাঝে। যদি নেগেটিভ অ্যাডভার্বটা বাক্যের শুরুতে আসে, মনে রাখবা যখন নেভার দ্বারা বাক্যটা স্টার্ট হবে, নেভার দ্বারা বাক্যটা স্টার্ট হলে এই বাক্যটা হয়ে যাবে ইনভার্সন। বলো কি হয়ে যাবে, ইনভার্সন। তখন জায়গার পরিবর্তন ঘটবে, কি পড়বে, এই সাবজেক্ট চলে যাবে পরে, আর এই যে অক্সিলিয়ারি ভার্ব এটা চলে আসবে আগে। অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, সেই বাক্যের সাবজেক্ট চলে যায় পরে, আর অক্সিলিয়ারি ভার্ব চলে আসে আগে। এই যে জায়গার পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা কি বলা হয়, কি বলো ইনভার্সন। দেখো এখন তোমাদের সহজ করে মনে কিভাবে রাখবা, তাই তো। এখন আমি শর্টকাট দিচ্ছি, মনে রাখবা যারা ইনভার্সন বুঝলা, যে নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা বাক্য শুরু হয়, মনে রাখবা নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা বাক্য শুরু হলে ওই বাক্যটা বসবে হচ্ছে নাসমি স্টাইলে, নাসমি, NASME, নাসমি। স্যার নাসমি বলতে আপনি কি বুঝাচ্ছেন, চলো বুঝি। এনে হয় হলো নেগেটিভ অ্যাডভার্ব, যেটা আমরা এইমাত্র বললাম, এতে হয় হলো অক্সিলিয়ারি ভার্ব, SA হয় হলো সাবজেক্ট, MA যদি আমরা বলি মেইন ভার্ব, ইতে আমরা বলি হচ্ছে এক্সটেনশন। এই স্ট্রাকচারে বাক্যটা বসবে, অর্থাৎ নাসমি বললে মনে থাকবে হলে বসে, নাসমির এনে হয় নেগেটিভ অ্যাডভার্ব, নাসমির এতে হয় অক্সিলিয়ারি ভার্ব, নাসমির এসে হয় সাবজেক্ট, নাসমির এনে হয় হচ্ছে কি বলো মেইন ভার্ব, নাসমির ইতে হয় কি বলো এক্সটেনশন। অর্থাৎ যদি কোনো বাক্য নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়, ওই বাক্যের আগে হয় অক্সিলিয়ারি, পরে হয় সাবজেক্ট, এবং বাক্যের শেষে কিন্তু অবশ্যই ফুল স্টপ হয়, প্রশ্নবোধক না। এখন তোমার একটা মনে প্রশ্ন আছে, স্যার তাহলে আই হ্যাভ নেভার গন দেয়ার বাক্যটাকে ইনভার্সন করেন তো, কি হবে, হবে হচ্ছে নেভার, আগে নেভারটা চলে আসবে, নেভারের পরে আই হ্যাভ হবে না, হ্যাভ আই হবে, বলো বাচ্চারা, নেভার হ্যাভ আই কি হবে বলো, গন দেয়ার। এখন তোমার আরেকটা কোশ্চেন মনের মধ্যে আছে, সেটা কি জানো, বলো স্যার আই হ্যাভ নেভার গন দেয়ার, আমি কখনো সেখানে যাই নাই, বাংলা অর্থ বুঝলাম, নেভার হ্যাভ আই গন দেয়ার এই বাক্যের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, ইয়েস এসেছে, সেটা হচ্ছে আই হ্যাভ নেভার গন দেয়ারের অর্থ হচ্ছে আমি সেখানে কখনো যাইনি, আর নেভার হ্যাভ আই গন দেয়ারের অর্থ হচ্ছে আমি কখনোই সেখানে যাইনি। অর্থাৎ কোনো বাক্যকে ইনভার্সন করতে হয় এই কারণে, কোনো কথাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে বোঝাতে গেলে, কোনো কথাকে এমফেসাইজ করে বোঝাতে গেলে, আরো বেশি ইম্পর্টেন্স দিতে গেলে আমরা ইনভার্সনটা করি। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে এখানে, বাচ্চারা খেয়াল করো, এই যে খেয়াল করো, নেভার অ্যাগেইন, এবার বাক্যটা ধরো, দেখো তো কি বলেছি, নেভার অ্যাগেইন। দেখো নেভার অ্যাগেইন দ্বারা তুমি যখন বাক্যটা শুরু করে ফেলেছো, এজন্য তুমি আর আই হ্যাভ কাম বলতে পারবে না, বলবে কি বলো, হ্যাভ আই কাম। এই হ্যাভ আই কামটা হচ্ছে কেন বলো, ইনভার্সন হওয়ার কারণে। বলো কার কারণে, ইনভার্সন, কারণ নেভার অ্যাগেইন দ্বারা শুরু হচ্ছে, এজন্য হ্যাভ আই কাম হয়েছে, আই হ্যাভ কাম কিন্তু হয় নাই। তোমরা এই যে এতক্ষণ ধরে আমার বকবকানি শুনলা, লাভটা হলো কি, লাভ হচ্ছে যদি পরীক্ষায় দেওয়া হতো আই হ্যাভ কাম হেয়ার ফর দ্য লাস্ট টাইম, বাক্যটাকে নেগেটিভ করো, তুমি কি করতা, যে নেভার অ্যাগেইন আই হ্যাভ কাম হেয়ার, দেখো ভুল হয়ে যেত, নেভার অ্যাগেইন আই হ্যাভ কাম হেয়ার না, হবে কি বলো, হ্যাভ আই কাম হেয়ার। তোমাদের একটা মজার কথা তোমাদেরকে বলি, দেখো খুব ভালো লাগবে, সেটা হচ্ছে এই বাক্যটা কিন্তু আমরা পড়িনি এমন কেউ নেই, সেটা কি, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, খেয়াল করো, দেন দ্য ট্রেন লেফট, then the train কি আছে, left, no sooner had I reached the station then the train left, যেই মাত্র স্টেশনে পৌঁছলো ট্রেনটি ছেড়ে দিল। এই বাক্যটা আমরা পড়ি, জাতীয় বাক্য, ন্যাশনাল একটা বাক্য, তাই না, সবাই পড়েছি আমরা, ইংলিশ যারা পড়ে বা পড়ি ইত্যাদি। তুমি কখনো খেয়াল করেছো স্যার হ্যাড আই রিচড বলেছে, আই হ্যাড রিচড বলেনি, স্যার আগে সাবজেক্ট না আগে অক্সিলারি কেন আসলো? এবার যারা আমার কথাগুলো শুনেছো তারা কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছো, স্যার শুরু হচ্ছে নো সুনার দ্বারা, ইটস
ইজ অ্যান্ড কি বলো নেগেটিভ অ্যাডভার্ব, ইজ আ নেগেটিভ অ্যাডভার্ব। সো যেহেতু নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা বাক্য স্টার্ট হচ্ছে, আমাকে অবশ্যই এটা জায়গার পরিবর্তন ঘটাতে হবে, একটা এক্সচেঞ্জ আমাকে করতে হবে বাক্যের মধ্যে। তা হলো আগে হলো নেগেটিভ অ্যাডভার্ব হলে আগে হলো অক্সিলিয়ারি ভার্ব, এরপরে কি বলো সাবজেক্ট, অর্থাৎ নাসমি। কি বললাম মনে আছে তোমাদের কথাটা? বলো নাসমি। এই যে এন হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, এ হচ্ছে হ্যাড মানে অক্সিলিয়ারি ভার্ব, এস হচ্ছে আই সাবজেক্ট, এম হচ্ছে রিস্ট মেইন ভার্ব, আর এই যে এক্সটেনশন দা স্টেশন, এটা হচ্ছে স্টেশন হচ্ছে এক্সটেনশন। কি বুঝতে পেরেছি? অর্থাৎ তুমি আজকে বুঝে গেলা যে নো সুনারের পরে কেন আমরা হ্যাড আই রিস্ট বলি, কেন আমরা আই হ্যাড রিস্ট বলি না, বুঝে গেলা। তবে এই বাক্যটাকে তুমি ইনভার্সন ছাড়াও করতে পারো। কিভাবে বলো তো? তখন আই হ্যাডকে আগে বলবে, আই হ্যাড নো সুনার reached the station then the train left। তুমি তাও বলতে পারবে, কারণ তখন নো সুনারকে বাক্যের মাঝে এনেছো, আর কোনো ইনভার্সন নেই, আগে সাবজেক্ট এরপরে অক্সিলিয়ারি ভার্ব, কারণ মাঝে এসছে তাই। যদি নো সুনারকে বাক্যের শুরুতে আনতে তখন কিন্তু আই হ্যাড হতো না, হতো কি বলো হ্যাড আই। একটু আমাকে কমেন্টসে জানাও তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা। ইয়েস প্লিজ একটু জানাও আমাকে যে স্যার এটা কঠিন হলেও তুমি বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ কঠিন, এটা আমিও মানছি, তোমাকে বোঝানোর জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, বাট দ্যাট বুঝতে পেরেছো কিনা যে কেন নো সুনার বললে হ্যাড আই বলি, আই হ্যাড বলি না, কেন নেভার অ্যাগেইনের ক্ষেত্রে আমরা কেন হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা আমরা আগে আনলাম, হ্যাভ আই কেন বললাম, আই হ্যাভ কেন বললাম না। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে কথাটা হচ্ছে ফর দ্য লাস্ট টাইম যখন বাক্যে থাকবে, আমি আগে নেভার অ্যাগেইন বলার কারণে আগে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে কি বলো মেইন ভার্ব। কারণ কি? নাসমি, এইটা ছোট করে লিখে রাখো এখানে, নাসমি। এই নাসমির জন্য আমরা আগে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা বসিয়েছি। এবার চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। নাইস, অনেক সুন্দর, এখানে অনেক কিছু শেখার আছে। আচ্ছা একটু বলো তো, আমি যে তোমাদের পড়াচ্ছি শর্টকাটও তো পড়াতে পারতাম, একদম কি বলতাম, আসেন এক ক্লাসে আপনি অ্যাফার্মেটিভ নেগেটিভের একদম হাফেজ হয়ে যান, মাত্র 10 মিনিটে তুড়ি করে তোমাকে শেষ করে দিব। স্যার এই তুড়ির মধ্যে শেষ করলে, তুড়ির মধ্যে আবার ভুলে যেতাম, তুড়ের মধ্যে শেষ করলে এ প্লাস পেতে কিন্তু তোমার জানার তেমন কিছু একটা হতো না, কিন্তু বেসিক তোমার কিন্তু ক্লিয়ার হতো না, তুমি কিন্তু অনেক বেশি জানতে পারতে না, অ্যাডভান্স লেভেল তোমাকে জানা হতো না। এই যে কথাগুলো বিস্তারিত বলছি, তোমার বেসিক থেকে একদম অ্যাডভান্স সবই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। সো প্লিজ একটু সময় দাও, সময়টাকে ইউজ করো, নট ওয়েস্ট, ইনভেস্ট করো, তোমার লাভ হচ্ছে। কথাকে বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, আমি তোমাদের অফলাইনে বা অন ক্যাম্পাসে অর্থাৎ সিদ্ধেশ্বরী খন্দকার গলিতে তোমাদের হচ্ছে এই ক্লাস বইঘরের গলিতে এই ক্লাসগুলো তোমাদেরকে আমি আবারও নিব, আরো বিস্তারিত পড়াবো। প্লিজ তোমরা যারা আমাদের আশেপাশে থাকো তারা অবশ্যই অফলাইনে তোমরা যোগাযোগ করো, সেখানে ইনশাল্লাহ আমরা আরো ভালো করে, আরো চমৎকার করে, আরো বুঝিয়ে পড়ানোর ইনশাল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করব। চলো, সেটা হচ্ছে যে স্যার এভরি হলে কি কথা, এদিকে তাকাও। স্যার এভরি হলে দুই ভাবে হতে পারে, সেটা কি? মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। স্যার এভরি এর পরে হ্যাভ ভার্ব হতে পারে। স্যার হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওকে, এটা হতে পারে। আবার এভরি এর পরে হ্যাভ ভার্ব ছাড়া বিবিএস ভার্ব হতে পারে। স্যার বিবিএস আবার কি জিনিস? স্যার বিবিএস কে আমি কেন বলেছি খেয়াল করো, বিবিএস মানে হচ্ছে বাদ, এই বিতে হচ্ছে বাকি, এই এসে হচ্ছে কি বলো সব। তাহলে বিবিএস মানে কি বলো? বাদ বাকি সব ভার্ব। সহজে বাদ বাকি সব ভার্ব মানে কি? হ্যাভ ভার্ব ছাড়া যত ভার্ব পৃথিবীতে আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যত ভার্ব আছে হ্যাভ ভার্ব ছাড়া। এজন্য আমি এত ভার্ব তো লেখার সময় নেই, তোমারও পড়ার সময় নেই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কত লিখবা? বিবিএস বললে শেষ। বিবিএস মানে কি বলো? বাদ বাকি সব, অর্থাৎ হ্যাভ ভার্ব ছাড়া যত বাকি সব ভার্ব আছে। তাহলে বলো যে এভরি এর সাথে হ্যাভ ভার্ব আসলে আমি একভাবে নেগেটিভ করব, আবার এভরি এর সাথে অন্য ভার্ব আসলে আমি একভাবে নেগেটিভ করব। এবার চলো আগে দেখবো হ্যাভ ভার্ব আসলে আমরা কি করব। স্যার মনে রাখবা, এভরি এর সাথে যখন তুমি হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন মূল ভার্বের কাজ করবে, অর্থাৎ হ্যাভ ভার্ব যখন থাকবে এক কথা, তখন তুমি শুরু করবে দেয়ার ইজ অথবা ওয়াজ দিয়ে। স্যার ইজ কখন, ওয়াজ কখন? আগে দেখবে অ্যাফার্মেটিভ বাক্যটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। প্রেজেন্ট হলে ইজ, পাস্ট হলে কি বলো? ওয়াজ। দ্যাটস ইট। তাহলে দেয়ার দ্বারা শুরু করবে, ইজ বা ওয়াজ বলবে, এরপরে কি নো বলবে, অবশ্যই নো বলতেই হবে তোমাকে, এরপরে হচ্ছে কি নাউন বলবে, এরপরে উইদাউট, এরপরে বাকি অংশ। তো কি বললাম? দেয়ার ইজ অথবা ওয়াজ, নো প্লাস নাউন প্লাস উইদাউট প্লাস বাকি অংশ। চলো দেখে আসি। যেমন এভরি গার্ল হ্যাজ আ সফট হার্ট। নাইস। এভরি এর পরে এখানে বাক্যের ভার্বকে বলো হ্যাজ। হ্যাজ মানে কোন ভার্ব? এই যে হ্যাভ ভার্ব, মেইন ভার্বের কাজ করছে। হ্যাজ ছাড়া আর কোনো বাক্যে ভার্ব নাই কিন্তু। যদি আমরা বলতাম হ্যাজ ডান, হ্যাভ গান, তাহলে হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি হয়ে যেত। হ্যাজ এখানে একা, তার মানে হ্যাজ হচ্ছে মেইন ভার্ব। যদি এভরি এর পরে হ্যাভ ভার্ব মেইন ভার্বের কাজ করে, আমরা কি করব? দেয়ার এর পরে যেহেতু হ্যাজ প্রেজেন্ট আমরা ইজ নিয়েছি, ওয়াজ না। যদি বলতাম হ্যাড,
হ্যাড থাকলে আমরা নিতাম ওয়াজ, যদি হ্যাজ প্রেজেন্ট তারপরে কি বলছি ইজ, তাহলে হচ্ছে দেয়ার ইজ নো গার্ল, এই যে গার্ল কথাটা আছে, এভরি গার্ল, দেয়ার ইজ নো গার্ল। এবারে বলো, এখানে বলবো কি, বলো উইদাউট, এই যে আমরা নিয়ে আসলাম উইদাউট, উইদাউটের পরে বাকি অংশ কি আছে, আ সফট হার্ট, এই যে আ সফট হার্ট, তাহলে কি বলবো, দেয়ার ইজ নো গার্ল উইদাউট আ সফট হার্ট। অর্থাৎ এভরি এর সাথে যখন হ্যাভ ভার্ব থাকে আমি দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ, এরপরে নাউন, এরপরে উইদাউট, বাকি অংশ। কিন্তু স্যার এভরি এর পরে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব না হয়, অর্থাৎ অন্য কোনো ভার্ব, যেমন ধরো বলা হলো এভরি টিচার উইশেস, দেখো গুড ফর দ্য স্টুডেন্টস, উইশ, তাহলে বলো উইশ কি হ্যাভ ভার্ব না, হ্যাভ, হ্যাজ, হ্যাড না, হ্যাভ ভার্ব না। এবার আমি কি করব, কিচ্ছু না, যারা আগেরটা বুঝতে পেরেছো তারা এটাও বুঝতে পারছো। সেটা কি বলতো, আগে দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ, এরপরে নো এর পরে হচ্ছে নাউন, কিন্তু এবার ছোট্ট একটা পরিবর্তন, তা হলো আগে ছিল উইদাউট, এবার করবা কি বলো বাট। এই যে ছোট্ট পরিবর্তনটা, এইটুকু মনে রাখবা হলে বসে, যে এভরি এর পরে হ্যাভ ভার্ব হলে উইদাউট, আর এভরি এর পরে হ্যাভ ভার্ব ছাড়া বিবিএস ভার্ব হলে হবে কি বলো বাট। এবার চলো, তো কি বললাম আমরা, যেহেতু এভরি টিচার উইশেস গুড ফর দ্য স্টুডেন্টস, আমরা কি বলবো, দেয়ার ইজ নো টিচার বাট উইশেস গুড ফর দ্য স্টুডেন্টস। তাহলে আমরা কি বলবো, দেয়ার এর পরে ইজ, আমরা ইজ কেন বলছি, উইশেস প্রেজেন্ট তাই, নো এর পরে টিচার নাউনটা নিয়ে আসলাম যেহেতু টিচার নাউন ছিল, এরপরে বাট, বাটের পরে যা আছে তাই, একদম যেটুকু বাকি ছিল, উইশেস গুড ফর দ্য স্টুডেন্টস। বাচ্চারা যারা আমার ক্লাসগুলো করছো, এখন দেখো বেসিক কোথায় কোথায় লাগে, অ্যাডভান্সড পড়া কোথায় কোথায় লাগে, এই বাক্যে একটা বাট ব্যবহৃত হচ্ছে, হচ্ছে না বলো তো, এই বাক্যে একটা বাট ব্যবহার হচ্ছে কি না, হ্যাঁ হচ্ছে। এইবার আমাদের প্রথম কথাটা একটু ব্যবহার করো, এই বাক্যে বাট ব্যবহৃত হয়ে বলো তো বাক্যটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, একটু আমাকে কমেন্টসে জানাও প্লিজ, আমি জানতে চাচ্ছি। এই যে দেয়ার ইজ নো টিচার বাট উইশেস গুড ফর দ্য স্টুডেন্টস, এই বাক্যটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এবং এখানে বাটের অর্থটা কি, দেখো আমি বলে দিচ্ছি। এই বাক্যটায় বাট থাকলেও এই বাক্যটি হলো কমপ্লেক্স সেন্টেন্স, নট কম্পাউন্ড সেন্টেন্স। কেন বলো তো, এখানে বাটের অর্থ হচ্ছে যে, না, কেন, এখানে বাটকে হচ্ছে আমরা হু, ডাজ নট দ্বারা হচ্ছে রিপ্লেস করতে পারি। স্যার কিভাবে বলে দিচ্ছি, দেয়ার ইজ নো টিচার হু ডাজ নট উইশেস, উইশ তখন তো উইশেস হবে না, দেয়ার ইজ নো টিচার হু ডাজ নট উইশ, হু ডাজ নট উইশ ফর দ্য স্টুডেন্টস। তাহলে আমরা এখানে বাটকে হু ডাজ নট দ্বারা রিপ্লেস করতে পারছি, তার মানে বাট হলো রিলেটিভ প্রোনাউন। মনে আছে একটু আগের কথা, ওই যে প্রথম স্লাইডে পরে বললাম, বাট হলো রিলেটিভ প্রোনাউন, এবং এখানে বাট যুক্ত বাক্যটা নট কম্পাউন্ড, নট সিম্পল, কি হবে বলো কমপ্লেক্স। এখন তোমরা দেখো, একটু আগে যারা একটু মনে মনে ভাবছিলা স্যার রুল তো পড়াচ্ছেন, এত বিস্তারিত পড়ার দরকার কি, বুঝতে হবে দরকারটা কি, এই যে দরকার এখানে চলে আসলো। অর্থাৎ তুমি যখন অ্যাডভান্সড লেভেলে শিখবা স্যার, কোনো শেখা কখনোই অহেতুক অথবা অযথা হয় না, ল্যাভিশ কখনো যায় না, তোমাকে শিখতে হবে, এটা দেখবা লাইফে কোথাও না কোথাও তোমার কাজে লেগে গেছে। এই কথা বারবার আমি আমার অফলাইন ক্লাসে বলি বা অন ক্যাম্পাসে বলি, যে হচ্ছে তোমরা যারা শিখতে এসেছো বিস্তারিত পড়ো স্যার, প্লিজ প্লিজ। পৃথিবীটা বর্তমানে এখন প্রচন্ড কম্পিটিশন চলছে স্যার, পড়াশোনাতে যে পরিমাণ কম্পিটিশন, অল্প অল্প জেনে সে আগের মতো তুমি আর ভালো করতে পারবে না স্যার। তোমার সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ, মেডিকেল অ্যাডমিশন আছে, তোমার সামনে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আছে, তোমার সামনে এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, অনেক বড় বড় পরীক্ষা তোমার সামনে আছে। এখন থেকে নিজেকে হচ্ছে তুমি প্রিপেয়ার করার জায়গা, তোমার অ্যাডভান্স লেভেলে প্রিপেয়ার করার জায়গা, সো দ্যাট এই যে দেখো এখানে তুমি কথাটা শিখলা কিভাবে, জানলা কিভাবে, ওই যে প্রথম যে কথাটা বলে এসেছি আমরা, ওইখানে একটু টেনে, যারা এটা বুঝলে না আমার দিকে তাকাও, যারা আমার এই কথাটা বুঝলে না তারা আমার এই ভিডিওটা বা আমার লেকচারটা একটু পিছনে টানো, একটু একটু পিছনে যাও, একটু গিয়ে একটু দেখো, আমি বাটের ব্যাখ্যা একটু দিয়ে এসেছি, ওখানে কিন্তু বাটের ব্যাখ্যাটা দেয়া আছে। তো চলো, তাহলে যে কথাটা বলছিলাম, এভরি এর পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হলে আমরা উইদাউট ব্যবহার করব, আর এভরি এর পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মূল ভার্ব ব্যবহৃত না হয় বা অন্য কোনো ভার্ব হয়, আমরা হচ্ছে তখন দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ, নো প্লাস নাউন, এরপরে বাট দ্বারা পুরো বাক্যটা পরিপূর্ণ করব। এবারে চলো, নাইস, ওয়াও, আমরা এবার দেখব টু টু এরকম বাক্য থাকলে কিভাবে নেগেটিভ করব। আচ্ছা একটু বলো, তোমাদের কঠিন লাগছে বা তোমরা দেখি মানে বিরক্তি বোধ হচ্ছে, তোমরা কি এক্সহস্টেড হচ্ছ, লাইক দিস স্যার এত বিস্তারিত কেন পড়াচ্ছেন। আমি জানি না যে তোমরা কি ফিল করছো, বাট আমার মনে হচ্ছে, আমি বরাবরই কথাটা ক্লাসের মধ্যে বলছি, প্রতিটা ক্লাসেই আমি বলছি যে স্যার কিছু কথা না বললে পারা যায় না, হয় না, না বললে ক্লাসের সৌন্দর্য থাকে না, ক্লাসের যে বিউটি এটা থাকে না, নষ্ট হয়ে যায়।
এজন্য আমি একটু বিস্তারিত কিছু কথা বলছি, অর্থাৎ তুমি কিভাবে বেসিকটাকে থেকে অ্যাডভান্সে যাবা এই কথাগুলো বলছি। প্লিজ কষ্ট হলেও, সময় নষ্ট হলেও শোনো, এটা সময় নষ্ট নয় বরং সময় ইনভেস্ট। চলো কি বলছি, টু টু এই কথাটা কেন বললাম জানো স্যার? টু এবং টু দেখো মাত্র একটা ও এর পার্থক্য, বাট শুধু একটা ও না, আকাশ পাতাল পার্থক্য। এখানে টু এটা হচ্ছে অ্যাডভার্ব, মনে রাখবা। এই টু এর টু কি বলো? অ্যাডভার্ব। আর এই যে টু এটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। আবারও বলো, কি বলো তো? ইনফিনিটিভ মার্কার। দেখেছো কত পার্থক্য? এই টু হচ্ছে অ্যাডভার্ব আর এই টু হচ্ছে ইনফিনিটিভ মার্কার। কত পার্থক্য! তুমি মনে করো কি স্যার একটা তো মাত্র ওই পার্থক্য? না, একটা ও না, ও বহুত কিছু পার্থক্য। সো টু হচ্ছে অ্যাডভার্ব আর টু কি বলো? ইনফিনিটিভ মার্কার। এখন আসো, টু টু যুক্ত বাক্যকে যদি আমি নেগেটিভ করতে চাই কি করব? আমি টু এর পরিবর্তে লিখবো সো, টু এর পরিবর্তে লিখবো দ্যাট, অর্থাৎ সো দ্যাট। ক্লিয়ার না? ক্লিয়ার না? সো দ্যাট। এরপরে কি করব? এরপরে সাবজেক্ট করব, দেখব এই বাক্যটা হচ্ছে প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। প্রেজেন্টে হলে ক্যান নট আর পাস্টে হলে কুড নট। আবারও বলছি, প্রেজেন্টে হলে ক্যানট আর পাস্টে হলে কি বলো? কুড নট। এরপরে ভার্বের কি বলো? বেস ফর্ম। স্যার এটা কি মে নট বা মাইট নট দ্বারা করা যাবে না? হ্যাঁ যাবে। ক্যান, কুড, মে, মাইট চারটা দিয়ে করা যায়। সো জাস্ট এখন পরীক্ষার আগে আমি এতগুলো বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না, জাস্ট আমি কথার কথা বলছি যে সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট টেন্স ভেদে। তবে ওই যে কথা, ক্যানট কে একসাথে লিখবে, আলাদা লিখবে না। আর কুড নট কে অবশ্যই স্পেস দিয়ে লিখবে। ভার্বের কি বলো? বেস ফর্ম। চলো শুরু করি আমরা। দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর মি টু সলভ। ওকে, টু টু ওকে, ব্যাস পেয়ে গেল তো, কোনো টেনশন নাই। আমার মাথায় কি আসবে? সো দ্যাট। টু টু সো দ্যাট। বলো টু টু কি হবে? সো দ্যাট। তাহলে হবে কি বলো? দ্য প্রবলেম ওয়াজ সো হার্ড দ্যাট। এখন বলো সো হার্ড দ্যাট, আই তো সাবজেক্ট আছে। এবার বলো ক্যান নাকি কুড? দেখো ওয়াজ আছে, ওয়াজ ওয়াজ পাস্ট, তো পাস্ট থাকার কারণে আর ক্যান হবে না, হবে কি বলো? কুড নট সলভ ইট। সলভিং না, সলভ, কারণ কুড হচ্ছে একটা মডেল অক্সিলিয়ারি, তারপরে ভার্বের কি বসে বলো? বেস ফর্ম। এজন্য আমরা সলভিং বলবো না, বলবো কি বলো? সলভ। তাহলে হবে কি? দ্য প্রবলেম ওয়াজ সো হার্ড দ্যাট আই কুড নট সলভ ইট। তাহলে আবারও বলছি, টু টু থাকলে সো দ্যাট দ্বারা বাক্যটাকে নেগেটিভ করব এবং তারপরে ক্যান নট, কুড নট এবং হচ্ছে ভার্বের কি বলো? বেস ফর্ম। বুঝতে পেরে গেছি? চলো এরপরে যে কথাটা আমরা বলছিলাম দেখবো, অ্যাজ সুন অ্যাজ। স্যার এটা থাকলে কি করব? অ্যাজ সুন অ্যাজ, কিচ্ছু না, কিচ্ছু না, একটু যেটা পড়িয়ে তোমাদের এসেছে সেটা কি বলতো? অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার দ্বারা স্টার্ট করব। নো সুনার। আবার বলছি নো সুনার। স্যার নো সুনার আমরা কোথায় শিখেছিলাম একটু আগে? আমরা ওই যে নাসমি নাসমি, ইনভার্সন ইনভার্সন, মনে আছে তো? ফাইন, ব্যাস হয়ে গেছে। এবারে আসো, অ্যাজ সুন অ্যাজ আই এন্টার্ড দ্য রুম দ্য বেল রিং। আচ্ছা এখানে ভুল আছে, দা রিং হবে না, হবে র্যাং। কথা কি বুঝতে পেরেছো? কজ যেহেতু এখানে পাস্ট এখানেও পাস্ট হবে, রাইট? আসো, অ্যাজ সুন অ্যাজ আই এন্টার্ড দ্য রুম দ্য বেল র্যাং। বুঝতে পেরেছো? আচ্ছা এবারে আসো স্যার, এখন এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে চাই কি দ্বারা করতে হবে বলো? নো সুনার। এবারে আসো, নো সুনার। এবার বলো আই হ্যাড এন্টার্ড না হ্যাড আই এন্টার্ড? বলো তো, আই হ্যাড এন্টার্ড না, হবে কি হ্যাড আই এন্টার্ড? কেন হ্যাড আই এন্টার্ড? তার ব্যাখ্যা একটু দিয়ে এসেছি। নো সুনার নেগেটিভ অ্যাডভার্ব, এটার কারণে আগে হবে অক্সিলিয়ারি ভার্ব, পরে হবে কি বলো? সাবজেক্ট। এই যে বেসিক তুমি পড়ার ফলাফল দেখো বারবার তুমি পাচ্ছ, অ্যাডভান্সড লেভেল জানার ফলাফল তুমি বারবার পাচ্ছ। সুতরাং অ্যাডভান্সড বেসিক সবই তোমাকে পড়তে হবে। তাহলে যেটা বলছিলাম, নো সুনার হ্যাড আই এন্টার দ্য রুম দেন, নট দেন, দেন দ্য বেল কি হবে বলো? র্যাং। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? তার মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার দ্বারা করব। তবে নো সুনার হলে পরবর্তী স্ট্রাকচার কেমন তা দিয়ে দিয়েছে। আগে সাবজেক্ট, আগে হ্যাড, সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে দেন, এরপরে কি বলো? বাকি অংশ। আই থিংক তোমরা অ্যাজ সুন অ্যাজটা বুঝতে পেরেছো। এরপরে আসো স্যার মজা, সুপারলেটিভ ডিগ্রি। যদি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্য হয় আমি কিভাবে নেগেটিভ করব? সুপারলেটিভ কি? সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুই নয় বরং দুইয়ের অধিকের মধ্যে কোনো কম্পেয়ার করা হয়, সবার মধ্যে ভালো, সবার মধ্যে খারাপ, সকলের মধ্যে যখন কম্প্যারিজন করা হয় সেক্ষেত্রে আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি। এই ডিগ্রিযুক্ত বাক্যকে নেগেটিভ কিভাবে করব সেটা হচ্ছে নো আদার। ভালো করে খেয়াল করো, নো আদার। শুরু করবো কি? যেমন ধরো শি ইজ দ্য নাইসেস্ট গার্ল। নাইসেস্ট, এক্স্যাক্টলি নাইসেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। শি ইজ দ্য নাইসেস্ট গার্ল ইন দ্য ভিলেজ। সে গ্রামের সবচেয়ে ভালো মেয়ে। তাহলে খেয়াল করো, নাইসেস্ট সুপারলেটিভ আছে তাই তো? নেগেটিভ করবো কি দ্বারা বলো? আগে আমরা করব নো আদার। কি দ্বারা শুরু করবো বলো? নো আদার। এরপরে
সুপারলেটিভের পরবর্তী অংশ দেখো, এই যে নো আদার করেছি, সুপারলেটিভের পরবর্তী অংশ মানে গার্ল ইন দ্য ভিলেজ নিয়ে আসবো। নো আদারের পরে গার্ল ইন দ্য ভিলেজ নিয়ে এসেছি। এরপরে কি বলেছে ভার্ব, ভার্ব ছিল কি বলো ইজ, এই যে আমরা ইজটাকে নিয়ে এসেছি। এরপরে বলেছে অ্যাজ, এই যে আমরা অ্যাজ এনেছি। এবার পজিটিভ ফর্ম, এই যে তোমরা সুপারলেটিভ বলবা নাইসেস্ট, এই নাইসেস্টের পজিটিভ অর্থাৎ পজিটিভ ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে বলো নাইসেস্টের পজিটিভ কি বলো নাইস, বুঝতে পেরেছি। টলেস্ট এর পজিটিভ কি বলো টল। হাইয়েস্ট কি হবে বলো হাই। ওর্স্ট কি হবে বলো ব্যাড, বুঝতে পেরেছি। অর্থাৎ এখানে যে তোমার সুপারলেটিভ থাকবে তার তুমি পজিটিভ ব্যবহার করবা, এরপর আরেকটা অ্যাজ ব্যবহার করবা, এরপরে সাবজেক্ট, এই যে প্রথমে সাবজেক্ট ছিল শি, এই বেটা সবার এই যে এই শি আসবে কি বলো সবার লাস্টে চলে আসবে। তাহলে কি বললাম, যখন সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যকে নেগেটিভ করতে চাইবো আগে নো আদার, এরপরে সুপারলেটিভের পরবর্তী অংশ, এরপরে ভার্ব, এরপরে অ্যাজ, এর মাঝে পজিটিভ ডিগ্রি, পরবর্তীতে অ্যাজ, পরবর্তীতে কি বলো সাবজেক্ট। দেখো সব দেয়া রয়েছে। আমার এই যে লেকচারটা একটু পজ করে বুঝে বুঝে করার ট্রাই করো, দেখবা আল্লাহর রহমতে তুমি অবশ্যই ভালো করে বুঝতে পারবে। চলো, বাট যখন তুমি দেখবা এটা ড্যান যুক্ত যদি কোনো কম্পারেটিভ থাকে, এবার সুপারলেটিভ না কি আসছে বলো কম্পারেটিভ, কি যুক্ত বলো দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি হলে কি করব, কোনো ব্যাপার না, শুরুতেই আমি দেনের পরবর্তী সাবজেক্ট লিখে ফেলবো। যেমন ধরো শি ইজ টলার দেন আই, তাহলে দেনের পরবর্তী সাবজেক্টটা কি বলো আই, শুধু আমি আই লিখে ফেলবো। ওকে, এরপরে কি করব আমি ভার্ব আনবো। গুড, এবারে বলো আই এর পরে কি ইজ হবে, নো, কি হয় বলো এম, মানে এখানে ছিল ইজ এখানে এম, কেন আই চাই এম কে তাই আমরা এম নিয়েছি, হি চেয়েছিল ইজ কে তাই ইজ লিখেছি, সহজ কথা। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, এরপরে নট, দেখো নট, এই যে আমরা দেখো নট নিয়ে এসেছি। এরপরে করব কি বলো সো পজিটিভ ফ্রম অ্যাজ, তাই তো, এই যে সো। এবার বলো টলারের পজিটিভ কি বলো টল, এরপরে অ্যাজ, এরপরে বলেছে সবার শেষে হচ্ছে প্রথম যে সাবজেক্ট সবার শেষে চলে আসবে শি, তার মানে আম নট সো টল অ্যাজ কি বলো শি। তাহলে কি বুঝলাম আমরা, দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে যদি আমরা নেগেটিভ করতে চাই আমরা আগে কম্পারেটিভের পরবর্তী যে সাবজেক্টটা রয়েছে দেনের পরবর্তী সাবজেক্ট সেটাকে লিখবো, এরপরে ভার্ব লিখবো, নট লিখবো, সো পজিটিভ ফর্ম অ্যাজ, এরপরে কি বলো সাবজেক্ট। বুঝতে পেরে গেছি। একটা মজা নিবা, একটা ভালো কথা শুনবে, ভালো লাগবে, শোনো। সেটা হচ্ছে এটা একটা বেসিক কথা শোনো, সেটা হচ্ছে অ্যাজ অথবা অ্যাজ বা সো অথবা অ্যাজ, এই যে অ্যাজ অ্যাজ পার্থক্যটা খেয়াল করো, মনে রাখবা এই যে লিখলাম প্রথম অ্যাজ বা সো এটা হচ্ছে অ্যাডভার্ব, প্রথম অ্যাজ বা সো কার কাজ করে বলো অ্যাডভার্ব, আর পরবর্তী যে অ্যাজ এটা কার কাজ করে বলো কনজাংশন। আবারও বলছি ইয়েস এটা কনজাংশন। তাহলে বলো তো যে আই অ্যাম নট সো টল অ্যাজ শি, এই সোটা কি, এই সোটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাজটা কি, এই অ্যাজটা হচ্ছে কি বলো কনজাংশন। কি কথা কি বুঝতে পেরেছি? তাহলে দেখো আবার অ্যাজ টল অ্যাজ, প্রথম অ্যাজটা হচ্ছে অ্যাডভার্ব, পরের অ্যাজটা কি, যে এই যে একটু আগে যে বাক্যটা বললাম দেখো এই যে অ্যাজ, এই যে অ্যাজ নাইস অ্যাজ, প্রথম অ্যাজটা হচ্ছে অ্যাডভার্ব, পরের অ্যাজটা কি বলো কনজাংশন। স্যার কেন, এই বোঝার জন্য লম্বা সময় ক্লাস লাগবে স্যার, শর্ট ক্লাসে সম্ভব নয়, ওয়ান শটে সম্ভব নয়, এটা তোমরা অবশ্যই ইনশাল্লাহ যদি তোমরা অন ক্যাম্পাসে আসো তখন আমরা বুঝিয়ে দিব। এবারে আসো স্যার, নো কম্পারেটিভ ডিগ্রি আরো একভাবে হতে পারে, সেটা হচ্ছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, এভাবে হতে পারে। কি বলেছি বলতো স্যার, দেন এনি আদার অথবা কি বলো দেন মোস্ট আদার। যদি এমন যদি কোনো বাক্যযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় নেগেটিভ করবা কি দ্বারা, নো আদার দ্বারা। আবার বলছি কি দ্বারা বলো বাচ্চারা, নো আদার দ্বারা শুরু করব, এরপরে এই আদারের পরবর্তী অংশ লিখে ফেলবো, নো আদারের পরে আরো আদারের পরবর্তী অংশ লিখে ফেলবো, এরপরে হচ্ছে ভার্ব নিব, এরপরে হয় সো না হয় অ্যাজ, যে কোনো একটা ব্যবহার করলেই চলে, কোনো সমস্যা নেই, হয় সো না হয় অ্যাজ, এরপরে পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ, এরপরে প্রথম সাবজেক্ট কি বললাম, শি ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। দেখো তো দেন এনি আদার, তাই না, দেন এনি আদার, আগেরটা ছিল কি বলো শুধু দেন, আগেরটা ছিল শুধু দেন, আর এবার কি বলো বাচ্চারা দেন এনি আদার, পার্থক্যটা বুঝতে পেরেছো? আগেরটা ছিল শুধু দেন আর এবার কি বলো দেন এনি আদার, দেন মোস্ট আদার। ওকে ফাইন, শোনো দেন এনি আদার হলে আমরা আগে নো আদার লিখে ফেলবো, নো আদার কেমন, এরপরে এই যে পরবর্তী অংশ লিখে ফেলো গার্ল ইন দ্য ক্লাস লিখেছি, এরপরে সাবজেক্ট ভার্ব কই বলো ইজ, এরপরে অ্যাজ টল অ্যাজ অথবা সো টল অ্যাজ, এরপরে সাবজেক্ট কি আসবে শি। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, মনোযোগ দাও মনোযোগ দাও, স্যার অ্যাজ টল অ্যাজ লিখবো নাকি হচ্ছে সো টল অ্যাজ লিখবো, এখানে একটা ছোট্ট পার্থক্য হচ্ছে, যদি তুমি অ্যাজ টল অ্যাজ লিখো
এই বাক্যটা হবে হা বোধক বাক্য, মনে রাখবা বাক্যটা হচ্ছে হা বোধক। আর সো টল অ্যাজ বাক্যটা কি বলো, না বোধক। অর্থাৎ বাক্যের মধ্যে নেগেটিভ, অর্থাৎ নট থাকলে সো লেখা বেশি বেটার, আর নট না থাকলে অ্যাজ লেখাটা বেশি বেটার। এই আর কোনো পার্থক্য তেমন কিছু নাই। তাহলে কথা হচ্ছে শি ইজ টলার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। তাহলে কথা হচ্ছে নো আদার দ্বারা গার্ল ইন দ্য ক্লাস পরবর্তী অংশ ভার্ব অ্যাজ অথবা সো, টল এরপরে অ্যাজ, এরপরে কি বলো শি। ওকে, এরপরে আসো স্যার যদি কম্পারেটিভটা থাকে লেস দেন, আবারও বলছি যদি কম্পারেটিভটা থাকে কি বলো লেস দেন, তাহলে দেখো তো কম্পারেটিভের আমি তিনটে রুল তোমাদের শিখালাম। একটা হচ্ছে শুধু দেন, একটা হচ্ছে তোমার কি বললাম দেন এনি আদার বা দেন মোস্ট আদার, আরটা কি বললাম বলো লেস দেন। এই তিন ভাবে তোমার কাছে কম্পারেটিভ পরীক্ষা আসতে পারে। আমি তিন ভাবেই তোমাকে শিখালাম, দ্যাটস ইট। তুমি যে কোনো একভাবে তুমি দেখবা যেটা আসবে সেটাই করে দিয়ে আসতে পারবে। সো বললাম লেস দেন থাকলে আমি কিভাবে নেগেটিভ করব, তাই তো প্রথমে হচ্ছে লেস এর পরিবর্তে নট অ্যাজ। আবারও বলছি লেস এর পরিবর্তে নট অ্যাজ। আর এই যে দেন, এই দেনের পরিবর্তে কি বলো অ্যাজ, আর কিচ্ছু না। তাহলে বলো তো কি বলেছি, হি ইজ লেস আগলি দেন ইউ সেইড। তাহলে বলছিলাম কি বলতো লেস আগলি দেন, দেখো তো লেস দেন বাক্যে আছে। তাহলে আমরা লেসের পরিবর্তে করব কি নট অ্যাজ, আর দেনের পরিবর্তে কি করব অ্যাজ। আর কোনো পার্থক্য নেই। তাহলে হবে কি হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেইড। অর্থাৎ লেস দেন থাকলে লেসের পরিবর্তে হচ্ছে নট, আর হচ্ছে দেনের পরিবর্তে কি বলো অ্যাজ বসালি বাক্যটা তোমার নেগেটিভ হয়ে গেল। দ্যাটস ইট। তাহলে আমরা কি বুঝলাম, সুপারলেটিভের একটা রুল পেলাম, আর কম্পারেটিভের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস পেলাম। দেন থাকলে একটা কথা আমরা বললাম, আর হচ্ছে তো আর কি বললাম বলো দেন এনি আদার, দেন মোস্ট থাকলে একটা কথা বললাম, আর কি বললাম লেস দেন থাকলে আমরা আরেকটা কথা বললাম। চলো এরপরে একটা চমৎকার জিনিস, যখন দেখবো ফর গুড অথবা হচ্ছে ফর এভার, এর অর্থ কি ফর গুড মানে কি বলতো চিরতরে, একেবারে কোনো কাজ করে ফেলা, ফর গুড চিরতরে। তোমাকে আমি চিরতরে বিদায় জানালাম, ফর গুড এমন কিছু একটা। ফর গুড বা ফর এভার চিরতরে অর্থে প্রকাশ করতে যদি এরকম কোনো বাক্য আসে, সাবজেক্টের পরে আগে সাবজেক্ট তারপরে নেভার, এরপরে যা যা আছে বসে যাবে। এবং অবশ্যই 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 নেভারের পরে মূল ভার্বের পরে অবশ্যই মূল ভার্বটার অ্যান্টোনিম বসবে। অর্থাৎ মূল ভার্ব যা দেয়া রয়েছে তার ঠিক বিপরীত একটা ভার্ব বসবে। একটু বুঝাচ্ছি চলো। আই লেফট হোম ফর এভার, আমি চিরতরে আমার বাসা ত্যাগ করেছিলাম। সো প্রথমে কি হবে আই সাবজেক্ট, সাবজেক্টের পরে নেভার, এই যে নেভার। এবার বলো তো ভার্বের অ্যান্টোনিম বলো লিভ, এলিএভি লিভ। বলো লিভ অর্থ কি বলো ত্যাগ করা, লিভ অর্থ ছাড়া ত্যাগ করা। তো লিভের অ্যান্টোনিম কি বলো, লিভের অ্যান্টোনিম কি বলো রিটার্ন। ক্লিয়ার না, ক্লিয়ার না। অর্থাৎ তুমি যখন হচ্ছে আগে সাবজেক্ট তারপরে নেভার, এরপরে যে ভার্বটা আছে ওই ভার্বের ঠিক অ্যান্টোনিম ফর্ম তোমাকে রাখতে হবে। অর্থাৎ যদি দেয়া থাকে লিভ তুমি করবা কি বলো রিটার্ন। এখন তোমার একটা কোয়েশ্চেন, স্যার কোন ভার্বের অ্যান্টোনিম কি তা আমি কিভাবে জানবো? ওয়েট, সে ব্যবস্থা তোমাদের জন্য আমি করেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে দেখো পরীক্ষায় আসার মতো যত অ্যান্টোনিম তোমার লাগবে স্যার আমি তোমাকে সব এখানে দিয়ে দিয়েছি। দেখো তোমার সব এখানে দেখো দেয়া রয়েছে, দেখো এই যে সব এখানে দেয়া রয়েছে। আমি এই স্লাইড তোমাদেরকে দিয়ে রাখবো। তোমরা যে কাজটা করবা আমার এই ক্লাসের পরে এই স্লাইড নিয়ে একটু চিন্তা ভাবনা করবা, পড়বা, আমার কথাগুলো শুনবা, ক্লাস করবা, বারবার প্র্যাকটিস করবা, আমার কথার পরে বই খুলে প্র্যাকটিস করবা। আমি যে শীট আজকে দিয়েছি বা যা দিব, যে লেকচার শীট দিব, এটা ভালোভাবে প্র্যাকটিস করলে দেখবা এই ক্লাস তোমার একদম ইজি হয়ে গেছে। তো কি বলছিলাম, দেখো আই এর ক্ষেত্রে আই আমরা নেভার বসালাম, আর লিভ এর অ্যান্টোনিম কি বলো রিটার্ন। এখানে লেফট ছিল পাস্ট তাই আমি বলেছি রিটার্ন, লেফট পাস্ট তাই রিটার্ন। এরপরে তো হোম ছিল, তার মানে ফর গুড বা ফর এভার থাকলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে নেভার বসাবো, মূল ভার্বের অ্যান্টোনিম, এরপর যা আছে কি বলো তাই। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো স্যার এই চারটা খুব প্যারা দেয়, খুব প্যারা। এবং এই চারটা মজার কথা কি জানো, বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় চারটাকে চারটা রুল লিখেছে। স্যার চারটা রুল কেন? এবং মজার কথা হচ্ছে কি জানো, আরো বেশি অদ্ভুত কথা হচ্ছে চারটাকে চার রুল চার জায়গায়। অর্থাৎ ধরো এই রুলটা হচ্ছে রুল নাম্বার ধরো 5, এটা আবার রুল নাম্বার হয়ে গেল 8, এটা রুল নাম্বার ধরো 13তে পাচ্ছ। স্যার এই পাশাপাশি না পড়ার কারণে যতই পড়ো ততই ভুলো। আমি চারটাকে আমি একবারে দিয়ে দিয়েছি, সেটা কি খেয়াল করো ভাই। মেনি থাকলে তুমি করবা হচ্ছে নট আ ফিউ। আবারও বলছি মেনি থাকলে নেগেটিভ করবো কি দ্বারা বলো নট আ ফিউ। মাছ থাকলে করবো হচ্ছে নট আ লিটল। আ ফিউ থাকলে নেগেটিভ করবো হচ্ছে নট মেনি। আর আ লিটল থাকলে করবো হচ্ছে নট মাছ। একদম মুখস্থ করে ফেলো এগুলো। একদম মুখস্থ মানে কি বলো জানো, আমি ক্লাসে প্রায় বলি এটিএম করবা। এটিএম মানে কি বলো,
এক টানা মুখস্থ, কোনো বোঝাবুঝি নাই। এটিএম এক টানা মুখস্থ, কোনো বোঝার দরকার নেই, পুরো মুখস্থ করে ফেলো। মেনি হলে নট আ ফিউ, মাছ হলে নট আ লিটল, আ ফিউ হলে নট মেনি, আ লিটল হলে কি বলো নট মাছ। তবে এইগুলো কেন হয় তার বড় ব্যাখ্যা আছে, বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ। মাছ কোথায় বসে, মেনি কোথায় বসে, লিটল কেন, ফিউ কেন, আ লিটল আ ফিউর মধ্যে কি পার্থক্য রয়েছে, আবার ফিউর মধ্যে কি পার্থক্য, ইত্যাদি বিস্তারিত ক্লাস আমরা ইনশাল্লাহ অফলাইনে নিব। তো যেটা বলছিলাম, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, আসো মেনির পরিবর্তে কি নিব বলো নট, তাহলে হি হ্যাজ নট আ ফিউ ফ্রেন্ডস। আচ্ছা, শি হ্যাড মাচ ওয়েলথ, দেখো মাছের পরিবর্তে কি বলো, শি হ্যাড নট আ লিটল ওয়েলথ, দেখো মাছের পরিবর্তে নট আ লিটল। বললাম কি মিতা বট আ ফিউ বুকস, দেখো আছে আ ফিউ অ্যাফার্মেটিভে, নেগেটিভ কি করব, মিতা ডিড নট বাই, খেয়াল করো মিতা ডিড নট বাই মেনি বুকস, ভালো করে খেয়াল করো, মনে রাখবা যখন তুমি আ ফিউ কে তুমি যখন মেনি করবা, ভালো করে খেয়াল করো, তুমি যখন আ ফিউ কে যখন তুমি মেনি নট মেনি করবা, নট মেনি তো করবা না, নট মেনি তো করবা। এখন বলো মিতা নট তো করা যায় না, এই নট কে করার জন্য, নেগেটিভ করার জন্য তোমার অতিরিক্ত একটা ডু ভার্ব আনা লাগছে। এটা তো একদম নর্মাল একটা সেন্স, সেটা কি বলতো, যে যদি আমরা নট ব্যবহার করতে চাই আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, ডু ভার্ব আনতে হয়, তাই তো এজন্য হচ্ছে নটের কারণে আমরা ডু ভার্ব আনলাম। কি হবে, মিতা ডিড নট বাই, স্যার ডিড নট কেন এনেছি, দেখুন বট, বাই না বট মানে পাস্ট টেন্স, এজন্য আমরা ডিড করেছি। মিতা ডিড নট বাই মেনি বুকস, অর্থাৎ আ ফিউ থাকলে নট মেনি তো বলবো, এই নটের ক্ষেত্রে আমরা ডিড নট মেনি বলছি। কেন, কারণ স্যার এই ভার্বটাকে নেগেটিভ করতে হলে একটা ডু ভার্ব আমার লাগবে। আবার খেয়াল করো, যেমন মিতা হ্যাড আ লিটল মানি, আ লিটল আছে, নেগেটিভ করো নট মাচ, তাহলে মিতা হ্যাড কে নেগেটিভ করো ডিড নট হ্যাভ, স্যার ডিড নট হ্যাভ কেন, কারণ এই হ্যাডটাকে নেগেটিভ করতে হলে ডিড নট, আর ডিড নটের পরে ভার্বের বেস ফর্ম, এই হ্যাডের বেস ফর্ম কি বলো হ্যাভ, বলে হ্যাডের বেস ফর্ম কি বলো হ্যাভ, এই জন্য আমরা হ্যাভ লিখেছি। মিতা ডিড নট হ্যাভ মাচ মানি, কি বুঝতে পেরেছি স্যার, তাহলে এই চারটা মুখস্থ করে ফেলবো। মেনি থাকলে নট আ ফিউ, আবারও বলছি মেনি থাকলে নট আ ফিউ, কথা কি বুঝতে পেরেছি, মাছ থাকলে নট আ লিটল, আ ফিউ থাকলে নট মেনি, এবং আ লিটল থাকলে বলো নট মাচ, ক্লিয়ার। এরপরে আসো, চিরন্তন সত্য কিছু, ইউনিভার্সাল ট্রুথ, এক্স্যাক্টলি কিছু বাক্য আছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এক কথাই, কথার কোনো ব্যতিক্রম নেই। এগুলো নেগেটিভ কিভাবে করবো, দুই ভাবে করতে পারবে, বলো কয়ভাবে, দুই ভাবে তুমি করতে পারবে। সেটা হচ্ছে বাক্যের শুরুতে তুমি একটা কথা যুক্ত করে দিবে, ইট ইজ নট ফলস দ্যাট, ব্যাস এইটুক লিখে যা আছে হুবহু বসিয়ে দিবে, যে ইট ইজ নট ফলস দ্যাট, এটা দিয়েও পুরো বাক্যটা লিখে ফেলতে পারবে। অথবা তুমি চাইলে বাক্যের শুরুতে ইজেন্ট অথবা ডাজেন্ট দিয়ে শুরু করতে পারবে। যেমন ধরো বলা হলো হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, স্যার সত্য না মিথ্যা কথা, অবশ্যই চিরন্তন সত্য কথা, কি বলবে, ইট ইজ নট ফলস দ্যাট হেলথ ইজ ওয়েলথ। যদি না চাও কি করতে পারবা, ইজেন্ট হেলথ ওয়েলথ, দেন ইজেন্ট, এই যে ইজেন্ট এটা ব্যবহার করছি, ইজেন্ট হেলথ ওয়েলথ, তুমি তাও ব্যবহার করতে পারবে অবশ্যই পরে কোশ্চেন মার্ক। আর যদি চাও ইট ইজ নট ফলস দ্যাট হেলথ ইজ ওয়েলথ, তুমি তাও ব্যবহার করতে পারবে। তোমরা কি বুঝতে পেরেছো, এখন এদিকে তাকাও, এতক্ষণ ধরে ক্লাস করলে এই ক্লাস কোনো কাজে লাগবে না যদি তুমি এই রুলটা ভালো করে না বুঝো। সেটা কেন, এতক্ষণ তুমি অনলি শিখলে, ফার্স্টে মনে আছে, আমি একটু রিমাইন্ড তোমাকে করাচ্ছি, অনলি বা অ্যালোন থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যান, ঠিক আছে, নো ওয়্যার বাট করেছি। আবার মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে কি বলেছি, ক্যানট বাট, ক্যানট হেল্প। আবার হ্যাড টু হলে কি বলেছি, কুড নট বাট, কুড নট হেল্প বলেছি। আমরা কি বলেছিলাম বলো, ফর দ্য লাস্ট টাইম, এমন কিছু হলে আমরা কি বলছি, নেভার দ্বারা শুরু করতে হবে, নেভার অ্যাগেইন দ্বারা শুরু করতে হবে। আমরা বলছিলাম অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করতে হবে, নো সুনার হ্যাড দ্বারা স্টার্ট করতে হবে। এই যত রুল আমরা পড়লাম, যদি এর মধ্যে কোনো রুল না আসে সে বাক্যকে নেগেটিভ তুমি কিভাবে করবা, সেটা কি বলেছি, উপরোক্ত রুলস বহির্ভূত বাক্যগুলোকে নেগেটিভ করতে হলে কি করতে হয়, উপরিউক্ত বা উপরযুক্ত বা বহির্ভূত বাক্যগুলোকে নেগেটিভ করতে হলে আগের যে রুলগুলো পড়লাম সেগুলো বাদ দিয়ে রুল আসো। যেমন ধরো আসলো পরীক্ষায় আই শ্যাল লাভ ইউ, স্যার কোথাও আমি অনলি দেখতে পাচ্ছি না, অ্যাজ সুন অ্যাজ দেখতে পাচ্ছি না, নেগেটিভ মানে হচ্ছে একটা কম্পারেটিভ দেখতে পাচ্ছি না, মেনি নেই, এটা কিভাবে নেগেটিভ করব। অথবা বলা হলো আই উইল রিমেম্বার ইউর অ্যাক্টিভিটিস, আই উইল রিমেম্বার ইউর অ্যাক্টিভিটিস, দেখো তো বাক্যের মধ্যে কোনো কি আছে, অনলি না, অ্যাজ সুন অ্যাজ নাই, কিছুই নেই, আগের রুলগুলো কিছুই নাই। স্যার এমন যদি কোনো বাক্য থাকে, কিচ্ছু না, একটু মনোযোগ দিয়ে শোনো, ভার্বের পরে একটা নট যুক্ত করবা, খুব খেয়াল, ভার্বের যেটা আছে তারপরে কি বলো নট। আচ্ছা, এরপরে কি করবা, প্রদত্ত বাক্যের অ্যাডজেক্টিভ বা ভার্বটাকে তুমি অ্যান্টোনিম ব্যবহার করবা, যে ভার্বটা দেওয়া থাকবে তার ঠিক বিপরীত ভার্বটা ব্যবহার করবা। যেমন খেয়াল করো আই শ্যাল লাভ ইউ, তাই তো, আগে খেয়াল করো এখানে আই কই, আই দেয়নি, আচ্ছা ফাইন আমি দিয়ে দিচ্ছি, ওকে ফাইন। কি বলেছি বলো তো, কি বলেছি বলো, আই শ্যাল লাভ ইউ, এই বাক্যটাকে নেগেটিভ কিভাবে করবো, আগে আই এরপরে শ্যাল, এরপরে বলছে নট, এই যে আমি নট যুক্ত করলাম, এরপর লাভের অ্যান্টোনিম কি বলো, লাভ কি হবে বলো হেইট, আই
শ্যাল নট হেট ইউ, শেষ, আর কিচ্ছু না। অর্থাৎ যদি এভাবে করে আমার কাছে আসে, আগে আমি সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব বা যা আছে, এরপর নট করে যে ভার্বটা আছে বা যে অ্যাডজেক্টিভটা থাকবে, ভার্ব বা অ্যাডজেক্টিভ যেটাই থাকুক না কেন, তার তুমি জাস্ট অ্যান্টোনিমটা করে ফেলবে, অর্থাৎ যেটা দেওয়া থাকবে তার বিপরীত ওয়ার্ডটা ব্যবহার করবে। যেমন ধরো শি ইজ বিউটিফুল, আগে শি, এরপরে ইজ, ওই যে নট, বিউটিফুল অ্যান্টোনিম কি বলো, আগলি। দেখো আমি অ্যান্টোনিম ব্যবহার করেছি, অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম, এটা ছিল হচ্ছে ভার্বের অ্যান্টোনিম, লাভ এর হেট, আর বিউটিফুল আগলি। আবার বলো আই উইল রিমেম্বার ইউর অ্যাক্টিভিটিস, তো রিমেম্বারকে আমি অ্যান্টোনিম করব, শি উইল নট, দেখো নট আছে। রিমেম্বার অ্যান্টোনিম কি বলো, ফরগেট, রিমেম্বার মনে করা, ফরগেট ভুলে যাওয়া, রিমেম্বার বা ফরগেট বলবো ফরগেট ইউর অ্যাক্টিভিটিস, দেখো একই কথা। আবার আই শ্যাল অলওয়েজ হেল্প ইউ, খেয়াল করো, আই শ্যাল অলওয়েজ হেল্প ইউ, আসো আগে আই, এরপরে শ্যাল, মনে রাখবা অলওয়েজ থাকলে আর নট করবা না, অলওয়েজ থাকলে একবারে নেভার করবা, খুব খেয়াল, খুব খেয়াল, খুব খেয়াল, এটা কিন্তু পরীক্ষা আসবে। অলওয়েজ থাকলে নেভার, অলওয়েজ থাকলে নট নয়, কি হবে বলো, নেভার, 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 তাহলে হবে কি আই শ্যাল নট হবে না, হবে কি আই শ্যাল নেভার। এবার বলো হেল্প মানে কি বলো, তোমাকে সাহায্য করা, অ্যান্টোনিম কি বলো, প্রিভেন্ট, বাঁচিয়ে রাখলাম, সাহায্য করলাম না, এমন কিছু একটা। সো আমরা অলওয়েজ এর জায়গায় নট বসালাম না কেন, কারণ অলওয়েজ থাকলে নেভার বসে, আর এই হেল্প ভার্বের অ্যান্টোনিম কি বলবো, প্রিভেন্ট। আরো অনেক ভার্ব বলা যায়, আরো অনেক অ্যান্টোনিম হয়, বাট প্রিভেন্টও বলা যায়, এমন কিছু একটা। আবার দেখো হি অলওয়েজ কামস ফার্স্ট, চলো এটাকে আমরা একটু নেগেটিভ করে ফেলি, হি এর জায়গায় হি আছে, আমরা এখানে অলওয়েজ কি বললাম, নেভার, বলো অলওয়েজ কি বলবো, নেভার, নট বলবো না, নেভার। কামস তো আছে, এবার বলো অ্যাডজেক্টিভ আছে ফার্স্ট, বলো ফার্স্ট অ্যাডজেক্টিভ কি, মানে অ্যান্টোনিম কি বলো, স্লোলি, তাহলে হবে কি হি নেভার কামস, কি হবে বলো, স্লোলি। তার মানে কি, কি বুঝলাম, উপরে যতগুলো রুল পড়ে এসেছি যদি ওগুলোর কোনোটা না আসে, সেক্ষেত্রে আগে আমরা সাবজেক্ট লিখবো, এরপরে ভার্ব লিখবো, এরপরে নট লিখবো, উক্ত ভার্ব বা অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম ব্যবহার করব। আর যদি অলওয়েজ থাকে তাহলে আমরা কি ব্যবহার করব বলো, আমরা নেভার ব্যবহার করব। স্যার একটা কথা হচ্ছে, তুমি যদি চাও স্যার এতগুলো অ্যান্টোনিম কোথা থেকে শিখবো, অনেক, নো, একদম না, সিলেক্টেড কিছু অ্যান্টোনিম আমি দিয়েছি, ইনশাল্লাহ এর মধ্যে তোমার পরীক্ষা কমন পড়ে যাবে। এই যে দেওয়া আছে এখানে দেখো, এগুলো ভালো করে পড়ে ফেলবা, ওকে, এগুলো ভালো করে পড়লে আমার মনে হয় তুমি অনেক সুন্দর করবা, অনেক ভালো করবা। তোমরা যারা এতক্ষণ ধরে আমার সাথে এই ক্লাসটি উপভোগ করেছো কিংবা দেখেছো, এক কথা এনজয় করেছো, অথবা একটু বোরিং লাগতেও পারে, বাট আশা করি লাগেনি। আমি চেষ্টা করেছি একদম বেসিক টু অ্যাডভান্স সব ব্যাপারে ভালো করে পড়াতে, তাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি, অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই বকবকানি শুনেছো, আমার এই কথাগুলো শুনেছো। আশা করি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার ভাইস ভার্সা হতে পারে, নেগেটিভ দিতে পারে ওটাকে অ্যাফার্মেটিভ, একই কথা, মানে যেটা আমরা অ্যাফার্মেটিভ পড়িয়েছি নেগেটিভ আসলে চাইলে করবা, নেগেটিভ দেওয়া হয়েছে জাস্ট ওটারে অ্যাফার্মেটিভ করে ফেলবা, ওইটা পড়লে ভালো করে তোমার হয়ে যাবে। এবং আশা করি তোমরা কিছু এনজয় করেছো, কিছু তোমরা শিখতে পেরেছো আমার এই ক্লাস থেকে, এবং আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি, আন্তরিকভাবে তোমাদের কাছে আমার দোয়া কামনা রইল। আর একটা কথা হচ্ছে যে স্যার তোমরা যারা এই মুহূর্তে দেখছো, আমি তোমাদেরকে বারবার বলছি অফলাইন অফলাইন, কারণ মনে রাখবে অফলাইন ক্লাসে বা অন ক্যাম্পাস ক্লাসে এমন কিছু আমরা দেওয়ার চেষ্টা করি যেটা আমরা চাইলেও অনলাইনে দিতে পারছি না, কজ কিছু সীমাবদ্ধতা আমাদের আছে, অনেক কিছু পড়ানোর সীমাবদ্ধতা আছে, লেকচার শিট দেওয়ার সীমাবদ্ধতা আছে। এজন্য আমি তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে আমার অন ক্যাম্পাসে, আমার ক্যাম্পাসটা ভিজিট করার জন্য তোমাদেরকে অধীর আগ্রহে তোমাদেরকে আমি নিমন্ত্রণ করলাম। আর একটা কথা হচ্ছে এটা যে তোমরা যারা এখন পর্যন্ত পরীক্ষার সামনে তোমাদের যাদের চলে এসছে, জাস্ট এইটুক দেখে ফেলো, আমি তোমাদের ইনশাল্লাহ এর পরে তোমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভের ক্লাস ইনশাল্লাহ নিব, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, একটা দারুণ ক্লাস। আশা করি অ্যাক্টিভ প্যাসিভের ক্লাসটা তোমার কাছে খুবই সুন্দর লাগবে। আগামীর ক্লাসের নিমন্ত্রণ জানিয়ে আমি আজকের মধ্যে এখানে শেষ করলাম। তবে হ্যাঁ, যাওয়ার আগে আমি আমার সেল নাম্বারটা তোমাদেরকে শেয়ার করছি, কারণ অনেকের অনেক কোয়েশ্চেন থাকে, স্যার এটা বুঝিনি, আর একটু বুঝিয়ে দিলে ভালো হয়। কোনো ব্যাপার না, প্লিজ ফিল ফ্রি টু কল মি, বাট দ্যাট সেটা অবশ্যই ক্লাস টাইমে নয়, এবং আমরা সারাদিন ক্লাসই থাকি, আবার রাত 9টার পরেও নয়। সো সন্ধ্যা 7টা থেকে রাত 9টা এই টাইমটার মধ্যে বেসিক্যালি তোমরা আমাকে ফ্রি পাবে, তোমরা চাইলে ইনশাল্লাহ আমাকে যোগাযোগ করতে পারো। আর যারা অফলাইনে আসবে বা অন ক্যাম্পাসে আসবে তো নিশ্চয়ই আমাকে দেখতেই তো পাবে ইনশাল্লাহ, তখন নয় আমরা ইনশাল্লাহ আরো বিস্তারিত কথা বলে নিব। সেটা হচ্ছে 018925686828, ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে কথা বলবো, দেখা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা, আমি দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।